আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো প্রতিদিনের মতো আজকে আমি তোমাদের পাশে চলে আসছি ইনশাআল্লাহ। তো আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমরা কোন বিষয়ে আলোচনা করব বা কোনটা নিয়ে আলোচনা করব, কোন অধ্যায় কোন বিষয় নিয়ে সেটা তোমরা সবাই হয়তো জানো। আমি আগে থেকেই তোমাদের আপডেট দিয়ে দিয়েছি, তারপরে আমি আগে থেকেই আবারও বলে নিচ্ছি যে আজকে হচ্ছে আমরা একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। আর সেই অধ্যায়টা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা বা নিউটনিয়ান মেকানিক্স। তো আমরা এই অধ্যায়ে আজকে প্রথম পর্বে আছি। এই প্রথম পর্বে যেটা করব, আমরা এই অধ্যায়ের যে প্রাথমিক যে আলোচনাগুলি আছে সেই আলোচনাগুলি আজকে আমরা করব। তো এই প্রাথমিক আলোচনাগুলির মধ্যে থাকবে হচ্ছে নিউটনের প্রথম সূত্রটা থাকবে, হ্যাঁ, তারপর হচ্ছে জড়তা থাকবে, বল থাকবে, বলের বৈশিষ্ট্য থাকবে, বলের প্রকারভেদ নিয়ে আলোচনা করব, গতির হ্রাস বৃদ্ধিজনিত বল সেটা নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে একটা স্পেশাল থিওরি আছে, সেটা হচ্ছে ইউনিফিড ফিল্ড থিওরি যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তারপরে আমরা টান বল ও প্রযুক্ত বলের যে পার্থক্য সেটা নিয়ে আলোচনা করব। দেন আমরা ভরবেগ আর হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব। কেননা আমাদের এইগুলো আসলে এই নিউটনের দ্বিতীয় সূত্রকে আলোচনা করতে গেলে আমার প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভরবেগ। তো এই ধারাবাহিকভাবে এই আলোচনাগুলি করব, তার জন্য আমি কিছুটা প্রস্তুতি আগে থেকে লিখে রেখেছি তোমাদের জন্য, যাতে করে আমার বিশ্লেষণ করতে খুব ইজি হয়, তোমরাও যেন নোট করতে সুবিধা হয় যে ধারাবাহিকভাবে। কারণ মুখে বলার চেয়ে আমি যদি আগে থেকে সাজিয়ে রাখি তাহলে কিন্তু তোমাদের জন্য এটা খুবই ইজি হয়ে যায়, সেটা আমি আগে থেকেই জানি, বা এটা আমি অনেকের মতামত নিয়েছি এরকম যে এটা সহজ হয়। সো এই কাজটা আমি আগে থেকেই করে ফেলি, এই জন্য তোমাদের জন্য শুধুমাত্র। সো প্রাথমিক যে আমাদের কাজগুলো এখন একটু দ্রুত মনে হয় তোমরা করে ফেললেই ভালো হবে। সো একটু দ্রুত আমার সাউন্ডগুলো ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা সেটা একটু দেখো, আমার বোর্ড ক্লিয়ার কিনা সেটাও একটু দেখো, আর আমি তোমাদের কমেন্ট পারবে। সো আমরা এখন ক্লাসে ফিরে যাব। তো আজকে আমরা নিউটনিয়ান বলবিদ্যা আলোচনা করব, তাই না? এর আগের ক্লাসে আমরা পড়ে আসছি গতি সংক্রান্ত। এখন চিন্তা করে দেখো, এই যে গতি পড়ে আসছি, গতি কেমনে সৃষ্টি হয়েছিল, গতির কারণটা কি, গতির উদ্ভব কেন হয়, এই প্রশ্নগুলির উত্তর দিলে কিন্তু একটা বিষয় চলে আসে, নিউটনিয়ান বলবিদ্যা। অর্থাৎ এইখানে একজন বিজ্ঞানীকে নাম অনুসারে অধ্যায়টা আসছে বলবিদ্যা, মানে কি বল সংক্রান্ত বিষয় নিয়ে আমরা যেখানে আলোচনা করব। শুধুমাত্র বল না, বলের কেন এই যে গতির সৃষ্টি হয়, কেন ত্বরণের সৃষ্টি হয়। আগে আমরা বল পড়ে আসছি, ত্বরণ পড়ে আসছি, বেগ পড়ে আসছি, সরণ পড়ে আসছি, কিন্তু এগুলো কেন সৃষ্টি হয় সেগুলো কিন্তু আমরা পড়ে আসি না। কোথায় থেকে এগুলো উদ্ভব হয়, কেন উদ্ভব হয়, এটা কিন্তু আজকের অধ্যায়ে আমরা দেখব। অর্থাৎ এই যে একটা গতিশীল বস্তুর গতির মূল কারণটাই হচ্ছে কিন্তু এখানে বল। গতির মূল কারণটা হচ্ছে কি বল। তো আজকে এই অধ্যায়ে আমরা বিভিন্ন ধরনের বলের প্রকৃতি নিয়ে আলোচনা করব, বিভিন্ন বল নিয়ে আলোচনা করব। তো অনেকগুলো বিষয় আছে, নিউটনের 3টা সূত্র তো তোমরা জানোই, এইগুলো তো অবশ্যই আলোচনা করবো আমরা, তাই না? তো আজকের ক্লাসে হয়তো পুরোটা আলোচনা করা যাবে না, এটা একটা বিগ একটা চ্যাপ্টার। সো আমরা ধারাবাহিকভাবে ধীরে ধীরে একটা চ্যাপ্টার শেষ করবো ভালোভাবে, যাতে করে আমাদের বেসিকটা মোটামুটি গড়ে ওঠে, তাই না? সো সবাই কিন্তু বেসিকটা চাই। আমাদের অ্যাডমিশন টেস্ট, আমাদের মেডিকেল আছে, তারপর হচ্ছে মেডিকেল ইঞ্জিনিয়ারিং, প্রত্যেকটা সেক্টরের জন্য বেসিকটা হচ্ছে মেইন। আগে নিজের বেসিকটা তৈরি করতে হবে, আর বেসিক তৈরি করতে পারলে ইনশাল্লাহ নিজের একটা আত্মবিশ্বাসের জন্য তোমরা অনেক দূরে এগিয়ে থাকবে। সো আমরা যারা মেডিকেলের জন্য, তাদের তো সাধারণ জ্ঞানের প্রশ্ন দরকার হয়, তাহলে এই জন্য কিন্তু আমাদের খুঁটিনাটি সবকিছু দরকার আছে, ঠিক আছে? সো আজকে যেটা আলোচনা করতে যাব, প্রথমেই আমরা দেখবো হচ্ছে প্রথমে নিউটনের প্রথম সূত্রটা আমরা বলি। নিউটনের প্রথম সূত্র আমি কিন্তু আগেই বলছি, কেন বলের সৃষ্টি হয়, কেন ত্বরণের সৃষ্টি হয়। এই বল, ত্বরণ বা একটা গতিশীল বস্তুকে আমরা গতিশীল করে দিচ্ছি, একটা স্থির বস্তুকে থামিয়ে দিচ্ছি, সবগুলোর মূল রিজনটাই হচ্ছে কিন্তু এখানে বল। তো এই বলের বিষয়টা আসছে হচ্ছে এখান থেকে, নিউটনের প্রথম সূত্র থেকে। তোমরা নিউটনের প্রথম সূত্রের সবাই একটু জানো, আমি একটু কমেন্টে দেখতে চাই যে নিউটনের যে প্রথম সূত্র তোমরা পড়েছো, নিউটনের প্রথম সূত্রের মূল বেসিকটা কি। তোমরা ক্লাস 10-এও পড়ে আসছো নিউটনের প্রথম সূত্রটা। নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কি শিখতে পারি, এর মধ্যে আমি নিউটনের প্রথম সূত্র বলে দিচ্ছি। নিউটনের প্রথম সূত্রটা কি ছিল, যে যদি বাহ্যিক বল কোনো প্রযুক্ত না হয়, বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থির আর গতিশীল বস্তু সমবেগে একই দিক বরাবর বা সরলরেখা বরাবর একই দিকে চলতে থাকবে। এটা ছিল আমাদের নিউটনের প্রথম সূত্র। তো বিষয়টা কিন্তু এরকম যে নিউটনের প্রথম সূত্রটা কি বলে, যে বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু চিরকাল একই দিকে সমবেগে চলতে থাকবে, একই দিকে সমবেগে বা সরলরেখা বরাবর চলতে থাকবে। এই ছিল আমাদের প্রথম সূত্র। এখানে কিন্তু দুটো অপশন, এক হচ্ছে দেখো যে স্থির বস্তু স্থির, এইখানে একটা অংশ, আরেকটা হচ্ছে গতিশীল বস্তু গতিতেই থাকতে চাচ্ছে। দেখো দুইটা বিষয় কিন্তু একটার মধ্যে অ্যাটাচমেন্ট করে, সে বিষয়টা আসলে কি, যে গতিশীল থাকতে চাচ্ছে আর একটা স্থির থাকতে চাচ্ছে। আসলে এই ধর্মটাকে কি বলি, এটাকে কি বলি, আমরা ক্লাস 10-এ পড়ে আসছি। আমি এই আনসারটা তোমাদের কাছে চাচ্ছি
যারা জানো একটু দ্রুত কমেন্টে জানিয়ে দাও যে এই যে বস্তুটা যে আমাদের দুইটা এখানে একটা কি বললাম যে যদি বাহ্যিক বল প্রযুক্ত না হয় তাহলে স্থির বস্তু স্থির আর গতিশীল বস্তু একই রেখা বরাবর সমবেগে চলতে থাকবে। ঠিক আছে, তাহলে দেখো একই রেখা বরাবর এটা কি সারা জীবন অনন্তকাল পর্যন্ত এটা চলতেই থাকবে যদি কোনো বল প্রযুক্ত না হয়। আর যে যে বস্তু স্থির আছে তার উপর যদি বল প্রযুক্ত না হয় সেটা অনন্তকাল পর্যন্ত স্থিরই থাকবে আর কোনো পরিবর্তন হবে না। তাহলে এই যে এখানে স্থির থাকছে অথবা বস্তুটা গতিশীল থাকছে এই বিষয়টা বা এটাকে কি বলি আমরা একত্রে এটাকে কি বলতে পারি একটু দ্রুত আমাকে কমেন্টে জানিয়ে দাও, দ্রুত একটু কমেন্টে জানিয়ে দাও যে এটা কি আসলে। তারপর আমি ব্যাখ্যা অবশ্যই দেবো তোমাদের যে কেন বা কি সেটা অবশ্যই তোমাদের ব্যাখ্যা দিয়ে দেবো, এর আগে আমাকে একটু জানিয়ে দাও। আচ্ছা তোমরা হয়তো অনেকে এর মধ্যে কমেন্ট করে ফেলেছো, আমি দেখতে চাচ্ছি তাহলে জড়তা কমেন্ট করো। হ্যাঁ, তো আমরা আলসামি ছেড়ে দিয়ে কমেন্ট করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। যদি শরীরে হিট না থাকে তাহলে কিন্তু ক্লাস ভালো লাগবে না। শরীরে হিট রাখতে হবে, মানে হচ্ছে একটা জোশ থাকতে হবে, জোশের উপর দিয়ে চলতে হবে। ঠিক আছে, সো দেখো আমরা কিন্তু আনসার তোমাদের কাছে পেয়ে গেছি, কিন্তু আরেকটা আনসার ছিল যে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কি শিখতে পারি। নিউটনের প্রথম সূত্র আমাদের কি ধারণা দেয়, দুইটা বিষয়ের ধারণা দেয়, কিন্তু দুইটা বিষয়ের ধারণা প্রথমে একদম যেটা বলে ফেলে সেটা হচ্ছে কি যে বাহ্যিক বল এইখান থেকে একটা ধারণা পেয়ে যায়, অর্থাৎ পৃথিবীতে বা মহাবিশ্বে বল বলতে কিছু একটা আছে, মহাবিশ্বে বল বলতে কিছু একটা আছে যা কোনো বস্তুর উপর প্রয়োগ করা যাবে না ইচ্ছা মতো, তোমার যেটার উপর যা তুমি ইচ্ছা করলে প্রয়োগ করতে পারছো বা প্রয়োগ করতে পারছো না, এটা তোমার ব্যক্তি বিশেষ বা তোমার নিজের উপর, অর্থাৎ এটা আমার ব্যক্তি বিশেষের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে যে বল প্রযুক্ত হবে কি হবে না। তাহলে নিউটনের প্রথম সূত্র কিন্তু আমাদের দুইটা বিষয়কে ধারণা দেয়, এক হচ্ছে যে বল পৃথিবীতে বা মহাবিশ্বে বল বলতে কিছু আছে, বল বলতে কিছু আছে মহাবিশ্বে, তার প্রথম ধারণাটাই পাচ্ছি নিউটনের প্রথম সূত্র থেকে। আর দ্বিতীয় হচ্ছে যেহেতু বস্তু স্থিরই থাকতে যাচ্ছে, আবার গতিশীল বস্তু সেই গতিতেই থাকতে চাচ্ছে, এই যে অনন্তকাল স্থিতিতে থাকার প্রবণতা আর গতিতে থাকার প্রবণতা এটাকে বলি আমরা জড়তা। তাহলে নিউটনের প্রথম সূত্র কি কয়টা ধারণা দেয়, আমরা কি শিখতে পারলাম, নিউটনের প্রথম সূত্র কয়টা ধারণা দেয় আমরা দেখতে পাচ্ছি। নিউটনের প্রথম সূত্র কয়টা ধারণা দেয়, আমি কিন্তু সেটা আশা করছি তোমাদের কাছ থেকে। নিউটনের প্রথম সূত্র কয়টা ধারণা দেয় আমি কিন্তু অলরেডি বলে ফেলেছি যে নিউটনের প্রথম সূত্র আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি দুইটা বিষয়। আমি কমেন্টে কি কি বিষয়, দুইটা বিষয় নিউটনের প্রথম সূত্র কিসের ধারণা দেয়, দুইটা সূত্র দুইটা বিষয়ের ধারণা দিচ্ছে। কি কি ধারণা দেয় কমেন্টে জানিয়ে দাও দ্রুত। দুইটা, একটা হচ্ছে কি হ্যাঁ দুইটা ধারণা দিচ্ছে। শান্ত লিখেছো, আব্দুল সাবা লিখেছো, লুকমান লিখেছো, তারপর হচ্ছে বল ও জড়তা, ভেরি গুড। ফারহান হক, নুসরাত লিখেছো দুইটা বল ও জড়তা, তারপর হচ্ছে জৌরা লিখেছো, তামান্না তারিন লিখেছো দুইটা, লিমা লিখেছো দুইটা। তিনটা কি করে হয় সৃজন সাহা, তিনটা কি করে হয় আমরা দুইটা নেব, এখান থেকে দুইটা বিষয় হচ্ছে স্পষ্ট। তোমরা যদি এটা কনসিডার করো যে জড়তা আবার গতির জড়তা স্থিতির জড়তা এটা ধরা যাবে না, বেসিক্যালি হচ্ছে যে স্থির থাকতে যাচ্ছে গতিতে থাকতে যাচ্ছে, এই যে ধর্মটাকে একত্রে বলি আমরা, এই একত্রে থাকা এই যে একত্রে ধর্মটাকে বলি আমরা জড়তা। সো আমি এখানে তিনটা কনসিডার করতে পারবো না। সো যারা সৃজন লিখেছো তিনটা না, তানজিলা লিখেছো, তারপর হচ্ছে দেখতে পাচ্ছি আশিক, তন্নি, সাইদুর রহমান, ফেরদৌসি, রুকু, তারপর হচ্ছে জাবু লিখেছো জড়তা, দেন লিখেছো হচ্ছে আশা লিখেছো, হুসাইন লিখেছো, ইয়ামিন হুসাইন লিখেছো, লিমা আক্তার লিখেছো, বৃষ্টি লিখেছো, হাসিবুল লিখেছো, শান্ত বল জড়তা, নল জড়তা না বল। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তোমার সমস্যা কোথায়। সৃজন সাহা জড়তা স্থিতিগতি সেটা ধরা যাবে না, স্থিতিগতি এটা ধরা যাবে না, জাস্ট জড়তা। তারপর হচ্ছে জড়তাকে আমরা ক্যাটাগরি ওয়াইজ বিভক্ত করছি। রাফসান জড়তা, আচ্ছা বৃষ্টি, তারপর হচ্ছে শান্ত লিখেছো, তুহিন লিখেছো বল জড়তা, ধন্যবাদ। জিশা বল জড়তা, নিশাদ বল জড়তা, ইয়ামিন বল জড়তা, তানজিলা আলম, তারপর হচ্ছে মেহেদি, না তোমার নামটা মেহেদি হয়তো, মেহেদি হাসান, ধন্যবাদ। তারপর হচ্ছে হৃদয় বল জড়তা, আকরাম সঠিক উত্তর দিয়েও কমেন্ট না পড়ার পিছিয়ে পড়া আমি। হ্যাঁ আকরাম সরি ভাইয়া, আমার সামনে যেগুলো আছে অফকোর্স আমি পড়ি। বল জড়তা লিখেছো রাসেল, ইসরাত তোমা, তারপর হচ্ছে দেখতে পাচ্ছি হচ্ছে সিয়াম, তারপর হচ্ছে পারভেজ মোশাররফ, ইলিয়ান লিখেছো, ইলিয়ান বা ঋষাব মেবি। তো তাহসান তৌকির, তোমারটা কিন্তু গবেষণা করে বের করতে হয়েছে আমার, অনেক কষ্ট করে তোমার নাম বের করতে হয়েছে আমার, ঋষাব মেবি। তো তারপর দেখতে পাচ্ছি মাহফুজ আলম, তারপরে আমি দেখতে পাচ্ছি ডিশা প্রান্ত, আহসান প্রান্ত। আচ্ছা সো আমরা কিন্তু এখান থেকে আচ্ছা 115 দেখতে পাচ্ছি আমরা ক্লাসে। সো আমরা সবাই শিখে গেছি নিউটনের প্রথম সূত্রটা, আমরা সবাই বুঝে গেছি যে এখান থেকে দুইটা ধারণা পাই, একটা হচ্ছে বলের ধারণা পাচ্ছি, আর একটা হচ্ছে কিসের ধারণা পাচ্ছি, জড়তা। এখন জড়তাটাকে আমরা দেখে ফেলি, জড়তাটা আসলে কি। তো আমরা কিন্তু সংজ্ঞায় ছিল যে স্থির বস্তু স্থির আর গতিশীল বস্তু গতিশীল থাকার যে প্রবণতাটা এটাকে বলি আমরা জড়তা। জড়তা কাকে বলে, যে স্থির বস্তু স্থিরই থাকতে চাচ্ছে,
অনন্তকাল পর্যন্ত স্থির বস্তু স্থির আর অনন্তকাল পর্যন্ত গতিশীল বস্তুটা গতিশীলই থাকতে চাচ্ছে। এই যে তার একটা প্রবণতা, এই প্রবণতাকে বলি আমরা জড়তা। এখন এই জড়তাকে আমরা দুইটা ভাগে ভাগ করি। কি জড়তাকে আমরা দুইটা ভাগে ভাগ করি? কি কি ভাগে ভাগ করি আমরা? একটা হচ্ছে গতির জড়তা, একটা হচ্ছে কিসের জড়তা? একটা হচ্ছে গতির জড়তা, একটা হচ্ছে স্থিতির জড়তা। স্থিতির জড়তা, তাহলে স্থিতির জড়তা কাকে বলে? স্থিতির জড়তা কাকে বলে? যে কোন একটা বস্তু যদি অনন্তকাল পর্যন্ত সে স্থিতিতেই থাকতে যাচ্ছে, স্থির বস্তু স্থির থাকার যে প্রবণতাটা, স্থির বস্তু বাহ্যিক বল যদি প্রযুক্ত না হয় তাহলে স্থির বস্তু স্থিরই থাকবে, তাহলে বাহ্যিক বল যদি প্রযুক্ত না হয় তাহলে স্থির বস্তু স্থিতিতে থাকার যে প্রবণতা, যে ইচ্ছে, যে আগ্রহ, এটাকে বলি আমরা স্থিতির জড়তা। এরপর আশা করি তোমরা বুঝতে পারছো, তাই না? আবারও বলে দিচ্ছি যে কোনো বাহ্যিক বল যদি প্রযুক্ত না হয়, কোন একটা বস্তুর উপর যদি বাহ্যিক বল প্রযুক্ত না হয় তাহলে স্থির বস্তু স্থিতিতে থাকার যে প্রবণতা, যে ইচ্ছে, যে আগ্রহ, এটাকে বলি আমরা স্থিতির জড়তা। দেন আমরা আসি হচ্ছে গতির জড়তা কাকে বলে? গতির জড়তা কাকে বলে? তাহলে একটা গতিশীল বস্তু, তার উপর যদি আর কোনো বাহ্যিক বল প্রযুক্ত না হয়, একটা গতিশীল বস্তুর উপর যদি বাহ্যিক বল প্রযুক্ত না হয় তাহলে ওই গতির যে ধর্মটা বা তার এই গতিশীলতাটাকে ধরে রাখার যে প্রবণতা, ইচ্ছে বা আগ্রহ, এটাকে বলি আমরা গতির জড়তা। তাহলে তোমরা কি আমাকে এক্সাম্পল দিতে পারবা যে জড়তার একটা ধর্ম, জড়তার যে ধর্মটা আছে, আমরা চাইলে আপেক্ষিকভাবে যদি আমরা ডিরেকশন চেঞ্জ করে ডিরেকশনগুলো আমরা ইগনোর করি তাহলে পৃথিবীর গতিটাকে কিন্তু আমরা চাইলে জড়তা হিসেবে ধরতে পারি, কারণ পৃথিবীর গতি কিন্তু একই মুভমেন্টে আছে, তাই না? সমবেগে ঘুরছে, কিন্তু এখানে একটু রেস্ট্রিকশন আছে, কারণ পৃথিবীর গতি কিন্তু বারবার প্রদক্ষিণ করছে আর ডিরেকশন বারবার পরিবর্তন হচ্ছে, প্রদক্ষিণ করছে আর ডিরেকশন বারবার পরিবর্তন হচ্ছে, ঘূর্ণন গতি এটা। সো এখানে আসলে আমরা যদি একটা ঘূর্ণন গতি না ধরি, পৃথিবীর গতিটাকে একটা সরলরৈখি গতি ধরি, আর যদি ধরি যে বেগের কোনো পরিবর্তন না হচ্ছে না এবং সরলরেখা বরাবর আছে, সেই ক্ষেত্রে পৃথিবীর গতিকে আমরা বলতে পারি যে এটা গতির জড়তা। আর স্থিতির জড়তা হচ্ছে, ধরো যে একটা পৃথিবীতে এক খণ্ড পাথর আছে, সেটা ধরো যে আমাদের যেটা একটা স্থিতির জড়তার একটা গুড এক্সাম্পল দেওয়া যায়, সেটা কি বলতো? পৃথিবীর চৌম্বক ক্ষেত্রটা, তাই না? আমরা কিন্তু জানি পৃথিবীর চৌম্বক ক্ষেত্র সর্বদা উত্তর দক্ষিণ বরাবর আছে, এটা কি আমরা জানি? আমার মনে হয় 100% তোমরা জানো, একদম 100% তোমরা সবাই জানো যে পৃথিবীর যে চৌম্বক ক্ষেত্রটা আছে, সেই পৃথিবীর চৌম্বক ক্ষেত্রটা কেমন ভাবে আছে? পৃথিবীর চৌম্বক ক্ষেত্র সর্বদাই উত্তর দক্ষিণ বরাবর আছে, যেহেতু উত্তর দক্ষিণ বরাবর সর্বদা আছে, এটা তো আর নড়তেছে না, এটা সারা জীবন একই জায়গায় থাকছে, এটা স্থির এই থেকে যাচ্ছে, তাই না? এটা অন্য বস্তুকে আকর্ষণ করে হয়তোবা, বাট এটা তো স্থির থাকছে, এটা নড়াচড়া করতেছে না। যদি আমরা ধরি যে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র স্থির অবস্থানে আছে, কখনো এটা নড়াচড়া করে না, তার মানে এটা একটা আদর্শ উদাহরণ হিসেবে আমরা ধরতে পারি যে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র হচ্ছে একটা স্থিতির জড়তা, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র হচ্ছে একটা স্থিতির জড়তা। এখন আমি দেখি তো তোমাদের কাছ থেকে একটু ভিন্ন কমেন্টে পাই কিনা, তোমরা আমাকে এমন একটা এক্সাম্পল দাও পৃথিবীর স্থিতির জড়তা আরো কিছু আছে কিনা। স্থিতির জড়তা আবার আমি পড়ছি। সো যারা যারা আমি 119 দেখতে পাচ্ছি, ধন্যবাদ সবাইকে। সো দেখো আমরা এখন যাবো বলের মধ্যে, আমাদের গতির জড়তা শেষ। তোমরা হয়তো জড়তা সম্পর্কিত উদাহরণ তোমরা সবাই জানো যে আমরা যখন গতিশীল হই, আমরা যখন একটা বাইকের পেছনে উঠি, তোমরা ক্লাস 9-10 শিখে আসছো যে আমরা যখন, তবে এখানে অনেকের কনফিউশন আছে, তোমরা 9-10 পড়ে আসছো যে গতির জড়তা এবং স্থিতির জড়তার উদাহরণ, অনেকের কনফিউশন আছে। যেমন ধরো যে আমরা যখন বাইকে উঠি তখন কি বাইকটা হঠাৎ করে স্টার্ট করতেই আমাদের যে পশ্চাৎ দেশ আর এই যে বাইকের সাথে কিন্তু আমাদের পশ্চাৎ ইনস্ট্যান্ট গতিশীল হয়ে যায় সাথে সাথে, বাট আমাদের যে উপরের অংশটা সেটা কিন্তু বাইকের সাথে সাথে গতিশীল হয় না, যে কারণে এটা তো স্থির থাকে, এই অংশটা স্থির, আমার পশ্চাৎ দেশ বা আমাদের পশ্চাৎ দেশ সাথে সাথে বাইকের সাথে গতিশীল হওয়ার কারণে আমাদের এই অংশটা সামনের দিকে এগিয়ে যায় আর আমাদের এই অংশটা পেছনের দিকে পিছিয়ে যায়। এটাকে বলি আমরা স্থিতির জড়তা, এটাকে বলি আমরা স্থিতির জড়তা। যে আমাদের কি বাইকে চড়ার সময় বা বাসে চড়ার সময় দেখা যায় বাসের সিট আর আমাদের পশ্চাৎ দেশ যেহেতু অ্যাটাচ করা থাকে, তো বাস চলার সাথে সাথে আমাদের পশ্চাৎ দেশও কিন্তু একই সাথে মুভমেন্ট করে, ঠিক আছে, একই সাথে গতিশীল থাকে। দেন যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে বাসের সাথে আমাদের পশ্চাৎ দেশ তো গতিশীল, কিন্তু আমাদের যে উপরের অংশটা সেটা কিন্তু গতিশীল থাকে না। যেহেতু উপরের অংশটা গতিশীল থাকে না, এটা স্থির থাকে, এই জন্য ওই একটা অংশ সামনের দিকে চলে যায়, নিশ্চয় আমাদের নিম্ন অংশটা সামনের দিকে, আর এটা আমাদের পেছন দিকে হেলে যায়। দেন যে ঘটনাটা ঘটে পরে যেটা ঘটে গতির জড়তাটা, বাসটা হঠাৎ করে থামিয়ে দিল, মানে হচ্ছে বাসের সাপেক্ষে আমাদের পশ্চাৎ দেশ আবার স্থির হয়ে গেল। এর মানে হচ্ছে অ্যাটাচমেন্ট বডি যেটা আমাদের আছে, ওই বডিটা কিন্তু বাসের সাথে বা গতিশীল বস্তুর সাথে গতিশীল হচ্ছে, আবার সাথে সাথে থেমে যাচ্ছে। কিন্তু আমাদের যে উপর অংশটা আছে সেটা কিন্তু চাইলেই খুব ইনস্ট্যান্ট এটা হচ্ছে না, গতিশীল হতে একটু সময় নিচ্ছে, আবার স্থির হতে একটু সময় নিচ্ছে। যেমন গতিশীল হওয়ার সময় দেখা যাচ্ছে পিছনে পড়ে গেছে, কেন পিছন দিকে গেল? কারণ এটা স্থির ছিল, একটু সাময়িক একটা সময় পর এট এ টাইম এটা দেখা যাবে যে ব্যালেন্সে চলে আসে, তখন দেখা যায় আমরা হাত ছেড়ে দিলেও আমরা পড়ি না বাইকের পেছনে, তাই না? এই ঘটনাটা ঘটে কারণ আমরা ব্যালেন্সে চলে আসি।
কিন্তু যখন হঠাৎ করে থামিয়ে দিবে তখন দেখা যাবে তুমি সামনে যে বাইক আরোহী যে বাইকটা চালাচ্ছিল তার দিকে তুতনার একটা বাড়ি খাইতে পারো। তুতনা এটা আর কি একটা বাড়ি খাইতেই পারো তুমি। সো এইটা যদি তুতনার একটা আঘাত পাও বা তার এখানে পিঠের উপর তুমি পিঠে বা মাথার মধ্যে একটা আঘাত ধাক্কা খাও তুমি, সেটা আসলে কেন হবে? এর কারণটা হচ্ছে তোমার যে পশ্চাৎদেশ সেই পশ্চাৎ বা তোমাদের যে পশ্চাৎদেশ এটা কিন্তু যে এটার সাথে মানে সাথে স্থির হয়ে গেছে, কিন্তু তোমার এই অংশটা বা আমাদের এই বডিটা উপরের অংশটা কিন্তু আপার অংশটা কিন্তু এটা আসলে হচ্ছে না, গতিশীল স্থির হচ্ছে না, যে কারণে গতিশীলই থাকে। এই গতিশীল থাকার কারণে এটা সামনের দিকে এগিয়ে যায়, এটাকে বলি আমরা গতির জড়তা। তো আশা করি কনফিউশনটা থাকবে না। তো নেক্সট টাইম আমরা এখন যেটা দেখবো বল। তো বল কাকে বলে আমরা সেটা এখন বলে ফেলি যে বল কাকে বলে। আর বলের বিষয়টা অনেক বিশাল একটা, বল হচ্ছে একটা বিশাল, আমি চাচ্ছিলাম আজকে বল নিয়ে আলোচনা করব কিন্তু শুধু বল নিয়ে আলোচনা করলে অনেক কিছু বাকি পড়ে যায়, জন্য করি নাই। সো বল কিন্তু একটা বিরাট একটা অংশ, অনেক ধরনের বল আছে। সো যাই হোক আমরা এখানে একটু যেগুলো লিখেছি আজকে সেগুলো একটা দেই। তাহলে বল কি আসলে? বল কি তোমরা অনেকেই জানো, এই বল আমি সংজ্ঞা না দিলেও হয়, তাই না? বলের সংজ্ঞাটা যা কি করতে পারে, যা বস্তু ত্বরণ সৃষ্টি করে, যা বস্তু ত্বরণ সৃষ্টি করতে পারে, বস্তুর অবস্থার পরিবর্তন ঘটাতে পারে, যা গতিশীল বস্তুকে স্থির করতে পারে, স্থির বস্তুকে গতিশীল করতে পারে, তাকেই বলবো আমরা বল। তাকে কি বলবো আমরা? বল। আমরা বলের সংজ্ঞা ওই ইউনিক সংজ্ঞা আমরা দেবো না, বইয়ের ভাষায় যে সংজ্ঞা দেওয়া আছে এই ইউনিক সংজ্ঞা আমরা দেবো না, আমরা দেবো আমাদের ভাষায় দেবো সংজ্ঞাটা। বইয়ের ভাষা তো সবাই লিখবে, তুমি কেন বইয়ের ভাষায় লিখবা? তুমি তোমার মতো করে লিখবা। কি লিখবা? যে বল হচ্ছে কি এমন একটি কারণ যা বস্তুর ত্বরণ সৃষ্টি করে, যা গতিশীল বস্তুকে স্থির করে দেয়, যা স্থির বস্তুকে গতিশীল করে, এইগুলো বলতে পারি। ঠিক আছে, এইগুলো বলে দেবো আমরা ব্যাখ্যার, মানে বল কি, বল কাকে বলে ইত্যাদি। এই ক্ষেত্রে আমরা সংজ্ঞাটা এরকম ভাবে দেবো। তা আশা করি তোমাদের যে ওই যে মুখস্থ যে সংজ্ঞাটা ওইটার চেয়ে এখানে যেটা হবে কি একটা বৈশিষ্ট্যগুলি চলে আসছে, তো বলের যে বৈশিষ্ট্য আছে সেটাও চলে আসছে। ঠিক আছে, তো এরকম সংজ্ঞাটা দিতে পারে। যাই হোক এখন আমরা যেটা দেখবো সেই বলের সংজ্ঞা আমার দিতে হবে না, তোমরা বলের সংজ্ঞা সবাই জানো। সো আমি জাস্ট বৈশিষ্ট্যগুলি এর সাথে অ্যাটাচ করে দিলাম। এখন আমরা একটু দেখি বলের বৈশিষ্ট্য কি কি। আমি বলের বৈশিষ্ট্যগুলিকে একদম সুন্দর করে তোমাদের জন্য লিখে রাখছি, চেষ্টা করছি সুন্দর করার জন্য, আমি সবসময় চেষ্টা করি তোমাদের জন্য। তো দেখো বলের বৈশিষ্ট্য, আমরা এখানে বলের কয়েকটা বৈশিষ্ট্য লিখছি। এই যে এইগুলো দেখতে পাচ্ছ এগুলো ছায়া দেখো না, ঠিক আছে? মনে করো এই যে অংশটা এটা একদম সাদা হয়ে আছে, বোর্ড একদম সাদা, এগুলো চোখে দেখবে না, এখন চোখে দেখবে শুধু এই অংশটা, এই যে পাঁচটা অংশ শুধু এটা চোখে দেখবে, আর কোনো চোখে দেখা যাবে না। এখন ভালো করে এখানে তাকাও, লক্ষ্য করো আমি লিখছি বলের বৈশিষ্ট্য। তাহলে বলের বৈশিষ্ট্যটা কি? বল হচ্ছে কি একটা ভেক্টর রাশি, এটা আমরা সবাই জানি। বল হচ্ছে একটা ভেক্টর রাশি যার মান এবং দিক আছে, যার মান এবং দিক আছে, এটা আমরা সবাই জানি। বল হচ্ছে একটা ভেক্টর রাশি, বলের মান এবং দিক আছে। তো আমরা এটা এর আগেও আচ্ছা তোমরা হয়তো সেকেন্ড ইয়ারে যারা আছে তারা জানো, এই জন্য আমি ব্যাখ্যাটা দিচ্ছি না, আরেকটা ব্যাখ্যা আমি দিতে পারতাম কিন্তু দিচ্ছি না। তো যাই হোক এরপরে আছে কি দেখো তো, বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। বল জোড়ায় জোড়ায়, এটা নর্মালি কি দেখা যায় যে আমরা কিন্তু জানি যে ক্রিয়া প্রতিক্রিয়া একসাথে ক্রিয়া করে, ক্রিয়া এবং প্রতিক্রিয়া একসাথে থাকে। তো বল যেখানে ক্রিয়াশীল হবে সেখানে দুইটা, একটা না দুইটা, চারটা, ছয়টা জোড়ায় জোড়ায় ক্রিয়া করবে। বলগুলি আসলে কি 2, 4, 6 এরকম ভাবে জোড়ায় জোড়ায় ক্রিয়া করবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আর নর্মালি যে বলটা তোমরা দেখতে পাও যে তুমি যদি একটা বস্তুকে বলে না ইট মারলে পাটকেল টিউকেতে হয়, তো বিষয়টা তো ওইরকম যে তুমি একটা বলকে এরকম ধাক্কা দিচ্ছ আরেকটা এদিকে ধাক্কা দিচ্ছে, তার মানে কি একটা বস্তুর মধ্যে দুইটা বলই ক্রিয়াশীল হয়। বিষয়টা এভাবে অবজার্ভ করা যায় যে তুমি যদি একটা বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করো, এর বিপরীত দিকে তো আরেকটা বল সেটার উপর ক্রিয়া করছে, তাই না? তো এখানে দুইটা বল তো এমনি আছে, দুইটা বল। সো এটা আমরা এইভাবে ধরতে পারি, কিন্তু আমাদের মনে রাখতে হবে বলের বৈশিষ্ট্যের ক্ষেত্রে এগুলো মেডিকেলে যারা পরীক্ষা দিবা এইগুলো কিন্তু বৈশিষ্ট্যগুলো আমাদের বেশি প্রয়োজন। মেডিকেলে যারা পরীক্ষা দেয় বা যারা ভার্সিটিতে পরীক্ষা দেয় তাদের জন্য তো ম্যাথমেটিক্যাল অপশন কম থাকে, ম্যাথ কম থাকে। সো তোমাদের কিন্তু সাধারণ জ্ঞানের প্রশ্ন আসে, তো এগুলো কিন্তু ভালো করে শিখতে রাখতে হবে। তো তারপর দেখো বল কি বললাম, জোড়া জোড়া। আরেকটা হচ্ছে একক বলের কোনো অস্তিত্ব নাই, অর্থাৎ একটা বল আছে একক বল বলতে যার মান 1 একক, সেটা বলা যায়। হিসাব করে এটা আমরা কি একক বলটাকে এরকম ভাবে বলা যায়, হিসাব করে বলা যায় যে যদি 1 নিউটন কোন একটা একক বলের কোনো বস্তুর উপর, হ্যাঁ, যে একক বলের কোনো বস্তুর উপর 1 মিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি হয়, 1 মিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি হয়, তাই ওই বলের মান হচ্ছে 1 নিউটন বা 1 একক বল। এই বলটাকে আমরা 1 একক বল বলতে পারি। আমার কথা কি তোমরা বুঝতে পারছো যে একক বলটা কি? একক বল হচ্ছে এমন একটা বল যার উপর যার ভর হচ্ছে 1 এবং যার ত্বরণ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। যার ত্বরণ হবে একটা বস্তুর উপর যদি 1 মিটার পার সেকেন্ড, একক ভরের বস্তুর উপর যদি 1 মিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি হয়, তখন ওই বলকে আমরা বলবো একক বল। কিন্তু আমি বলছি একক বলের কোনো অস্তিত্ব নাই, কারণ তুমি একটু নরমালি তোমার অবজার্ভ করো, তোমার চারপাশটা অবজার্ভ করে দেখো যে একক বল বলতে কিছু পাও কিনা। যেখানেই দেখো সেখানে দেখো দ্বিত্ব জোড়ায় জোড়ায় থাকে।
যে ক্রিয়া করছো, তুমি ইট মারছো, পাটকেল ঢুকিয়ে হচ্ছে, বিষয়টা হচ্ছে এরকম, ক্রিয়া প্রতিক্রিয়া, তোমরা নিউটনের তার সবাই জানো এটা, তাই না? তো আমরা ওইভাবে মনে রাখার চেষ্টা করবো। দেন হচ্ছে ত্বরণ সৃষ্টি করতে পারে, ত্বরণ সৃষ্টি করতে পারে। একটা বস্তু গতিশীল হওয়ার মূল কারণটা হচ্ছে তার কি হবে, বলের কারণ। বল কেন? কারণ ত্বরণ সৃষ্টি হয়েছে। এখন বলতে পারবে ভাইয়া সমবেগে তো ত্বরণ থাকে না, তাহলে কেমনে হলো? আচ্ছা, সমবেগে ত্বরণ থাকে না এই জন্য তো নিউটন, তার মানে এখানে তো বল প্রযুক্ত হয়ই নাই। বিষয়টা কিন্তু এখানে চিন্তা করে দেখো, সমবেগে ত্বরণ থাকে না, সমবেগে ত্বরণ থাকে না কেন? কারণ কিন্তু বল প্রযুক্ত হয় নাই, বা বল তো নিউট্রাল, এখানে বলের পরিমাণটা কি নিউট্রাল, বল প্রযুক্তই হয় নাই। তুমি তো জানো যে যদি একটা বস্তুর মধ্যে, এই যে আমরা নিউটনের প্রথম সূত্র পড়ে আছি যে সমবেগে চলতে থাকবে, এখানে তো ত্বরণ নাই, এখানে বল কি প্রযুক্ত হয়েছিল? সো এই অপশনটাই মাথায় রাখতে পারবে না, এই অপশন মাথায় মধ্যে থাকবে না যে সমবল। সমবল বলতে এখানে কিছু থাকবে না, বল সৃষ্টি করেছে মানে, বল প্রয়োগ করেছে মানে এখানে ত্বরণের সৃষ্টি হবে, বল দিচ্ছে মানে এখানে ত্বরণের সৃষ্টি হবে, এটা মাথায় রাখতে হবে। দেন হচ্ছে বস্তুর বিকৃতি ঘটাতে পারে, এটা আমরা সবাই জানি, আমরা সবাই জানি। কেমন জানি আমরা? যে আমরা যদি এই বল প্রয়োগ করি, এই যে দেখো বিকৃতি ঘটে গেছে, বল কলমটা এইভাবে ছিল একটা, এই একটা, কিন্তু এখন যখন আমি টান দিলাম কি হয়ে গেল, এটা ফাঁকা হয়ে গেল অংশটা, এটাও তো এক ধরনের বিকৃতি। বিকৃতি এই ধরনের একটা বল, একটা বেলুন, তুমি যদি একটা বেলুন নাও, এই যে খেলাটা খেলো যে বেলুন ফুটাও তোমরা, তার মানে কি এটা কি বিকৃতি ঘটে না? আবার ধরো তোমরা কি করো যে তোমরা একটা টাইগার, তোমরা যখন স্পিড খাও, টাইগার খাও, আমি এইগুলো ধরলাম, তোমরা কি করো এগুলোর মধ্যে বোতল এই যে চাপ দিয়ে তোমরা ছেড়ে দাও, এই যে চাপ দিচ্ছ, চাপ দিলে কি হয়, তোমরা জুস খাও, ম্যাঙ্গো জুস খাও না, ম্যাঙ্গো জুসও খাও বাচ্চার মতো, অনেকেই খাও, ললিপপও খাও। আচ্ছা এই যে ললিপপ খাও, তোমার মুখের একটা বল প্রয়োগ করো না, লালা দিয়ে যে তুমি টানতে দেখো, এখানে কি বল প্রয়োগ করো না? তুমি ললিপপ খাওয়ার সময় তুমি বল প্রয়োগ করো, এই যে বলটা প্রয়োগ করো, তোমার ললিপপের কি, তোমার ললিপপের কিন্তু বিকৃতি ঘটছে, ললিপপটা কি ধীরে ধীরে ছোট হয়ে যায়। কেমনে বুঝবা বিকৃতি ঘটলো? কেমনে বোঝা যায় বিকৃতি ঘটে? যে ললিপপ যে তুমি খাচ্ছো, এই ললিপপটা কি হচ্ছে, এই যে ললিপপের আকার ছোট হয়ে যাচ্ছে, এর মানে কি ললিপপের আকার ছোট হয়ে যাচ্ছে, এর মানে হচ্ছে এটা বিকৃতি ঘটছে। সো আমরা বলতেই পারি তুমি বল প্রয়োগ করলে বিকৃতি ঘটবে। এখন যদি বলো ভাইয়া মুখ দিয়ে কিভাবে বল প্রয়োগ করছো, অফকোর্স তুমি বল প্রয়োগ করছো, এটাও বল, এটাও বল হবে। তো যাই হোক, রিয়াদ এটা দাও। তো আশা করি তোমরা এখন আমাকে একটু দ্রুত কমেন্টে জানাও তোমরা কি এইটুকু বুঝছো কিনা, বলের বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা আমাকে দ্রুত জানাও, একটু দ্রুত জানাও, আমাকে একটু দ্রুত জানাও তোমরা কি এইটুকু বুঝতে পেরেছো কিনা। দেন আমরা অপর অংশে যাব, তাড়াতাড়ি একটু জানাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যাচ্ছি। সো আমরা দেখতে পাচ্ছি এখনো দেখতে পাচ্ছি যে প্রায় 110 জন, ধন্যবাদ সবাইকে। সো 3 নংটা বলেছিল ভাই একক বলটা কি, একক বলটা হচ্ছে যদি 1 কেজি ভরের কোনো বস্তুর উপর, দেখো একক ভরের কোনো বস্তু মানে কি যার ভর 1 একক, যার ভর হচ্ছে 1 একক, একক ভরের কোনো বস্তু যার ভর হচ্ছে 1 একক মানে 1 কেজি ভরের, 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যদি 1 কেজি ভরের কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি 1 মিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি হয়, দেখো 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হলে সেটাকে কি বলি আমরা, আমরা কি জানি F = কি জানি, ক্লাস 9 এ শিখেছি F = ma, তার মানে 1 * 1 সমান কত, 1 নিউটন, 1 = 1 সমান কত হয়, 1 নিউটন হয়, তাই না? এটাকেই বলি আমরা একক ভর, একক বল, ঠিক আছে? যদি তুমি 1 কেজি ভরের বস্তুর উপর তুমি বল প্রয়োগ করো, 1 কেজি বস্তুর উপর বল প্রয়োগ করে যদি 1 মিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি হয়, তাহলে যে বলের পরিমাণটা পাচ্ছো, যে বলটা পাচ্ছো, এই বলটাই হচ্ছে একক বল। এটা বলছিল একজনে। তারপর বলছিল কি ভাই 3 নংটা আমি বুঝাই দিলাম, ভাই 3 নংটাতে আমি বুঝাই দিলাম, আর কারো কোনো সমস্যা ছিল? 3 নংয়ে মানে আর কোনো কারো সমস্যা নাই, একক বলের কোনো অস্তিত্ব নাই, আমি আগেই বলছি একক বলের কোনো অস্তিত্ব নাই, ঠিক আছে? জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। যাই হোক আমি এটা মুছে দিচ্ছি। তারপরে আমি দেখবো হচ্ছে এরপর আমি বলের প্রকারভেদ দেখবো। এখন দেখি বলের প্রকারভেদটা। তো বল আমরা হচ্ছে দুই ভাবে ভাগ করতে পারি। নরমালি বলকে আমরা একটা বলতে পারি বলিক বল বা স্বাধীন বল, আরেকটা হচ্ছে লব্ধি বল। লব্ধি বল তোমরা জানো যে একাধিক বলের সমন্বয়ে যখন বল গঠিত হয় সেগুলোকে বল, ঠিক আছে? সেগুলোকে আমরা বলতে পারি লব্ধি বল। যেমন ধরো হচ্ছে দুর্বল তড়িৎচুম্বক বল, দুর্বল তাড়িৎচুম্বক বল হচ্ছে একটা লব্ধি বল, ঠিক আছে? অনেক ধরনের বল আছে, অ্যাভাইলেবল বল আছে পৃথিবীর মধ্যে, যত বল আছে সবগুলো হচ্ছে আমাদের লব্ধি বল। এর মধ্যে হচ্ছে মৌলিক বল আছে শুধুমাত্র চারটা কি আছে মৌলিক বল। লব্ধি বল হচ্ছে যে বলগুলো একাধিক বলে মৌলিক বল দ্বারা সৃষ্টি হয়, যে সকল বল মৌলিক বলের মাধ্যমে সৃষ্টি হয় এগুলোকে বলি আমরা লব্ধি বল। আর মৌলিক বল কোনগুলো, যে বলগুলোকে ভাঙলে ওই বল ব্যতীত অন্য কোনো বল পাওয়া যায় না, ওইগুলো হচ্ছে মৌলিক বল। তাহলে 4টা মৌলিক বল দেয়া আছে। মৌলিক বলের অপর নাম হচ্ছে স্বাধীন বল। মৌলিক বলের অপর নাম হচ্ছে কি স্বাধীন বল। স্বাধীন বল কোনগুলো দেখো, আমরা এগুলো সবাই জানি। মহাকর্ষ বল। মহাকর্ষ বল কি, মহাবিশ্বের মধ্যে যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বলটা, আমরা জানি এটা মহাবিশ্বে যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল এগুলোকে বলি মহাকর্ষ বল। আমি কিন্তু এখন যে এইখানে যে বৈশিষ্ট্যগুলি বলবো, যারা মেডিকেলে পরীক্ষা দিবে, ভার্সিটিতে পরীক্ষা দিবে, এদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি এই যে ক্লাসটা মেডিকেল এবং ভার্সিটির জন্য এবং অবজেক্টিভের জন্য, বোর্ডের যে অবজেক্টিভ প্রশ্নগুলো এগুলোর জন্য কিন্তু এই সকল প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট থাকে। সো দেখো
তো মহাকর্ষ বলটা বলছি, মহাকর্ষ বল কি, যে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল এটাকে বলি আমরা মহাকর্ষ বল। এর মানে মহাকর্ষ বল কিন্তু সংজ্ঞায় বলে দিয়েছে আকর্ষণ বল, এর কোনো বিকর্ষণধর্মী নাই। মহাকর্ষ বলের একটা ধর্ম কি, সেটা হচ্ছে আকর্ষণধর্মী। মহাকর্ষ বল সর্বদা হচ্ছে আকর্ষণধর্মী। মহাকর্ষ বলটা কেমন হবে, সেটা সর্বদা হচ্ছে আকর্ষণধর্মী। আরেকটা বৈশিষ্ট্য লিখে, এটা হচ্ছে কি, মহাকর্ষ বলের ধর্মটা আমি লিখে দিচ্ছি, সবাই একদম সাধারণত মনে রাখার চেষ্টা করবে, ইম্পর্টেন্ট কিন্তু এগুলো তোমরা জানো, তারপরে আমি লিখে দিচ্ছি যে এটা কি হবে, এক হচ্ছে এটা আকর্ষণধর্মী, এটা কি হবে, এক হচ্ছে এটা আকর্ষণধর্মী, এটা হচ্ছে কি আকর্ষণধর্মী এক। দ্বিতীয় হচ্ছে এর পাল্লা অসীম পর্যন্ত, পাল্লা কত, এর পাল্লা হচ্ছে কি অসীম পর্যন্ত, পাল্লা হচ্ছে কি অসীম পর্যন্ত, এটা এর পাল্লা কোথায়, বৈশিষ্ট্যগুলো লিখে ফেলো যে আকর্ষণধর্মী। এই বল হচ্ছে মহাকর্ষ বল হচ্ছে আকর্ষণধর্মী, দুইটা মহাবিশ্বে যে কোনো দুইটা বস্তুর উপর ক্রিয়া করে, এই বল হচ্ছে আকর্ষণধর্মী, এর পাল্লা হচ্ছে অসীম, এর পাল্লাটা কি, এর পাল্লা হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত। আর এটার আরেকটা বিষয় আছে, এই বল কোথা থেকে সৃষ্টি হয়, কেন সৃষ্টি হয়, এই বলের কেন সৃষ্টি হয়, এটা হচ্ছে গ্র্যাভিটন কণার কারণে। কিসের জন্য, গ্র্যাভিটন একটা কণা আছে, গ্র্যাভিটন নামক একটা কণা আছে, এই কণার মিথস্ক্রিয়ার ফলে, এই কণার পারস্পরিক বিনিময় করে, এই কণার পারস্পরিক বিনিময়ের ফলেই এই মহাকর্ষ বলের সৃষ্টি হয়। তাহলে তিনটা বৈশিষ্ট্য পেয়েছি আমরা, কি কি পেয়েছি, মহাকর্ষ বল হচ্ছে আকর্ষণ ধর্ম, এর কোনো বিকর্ষণ ধর্ম নাই। দ্বিতীয় হচ্ছে কি, এর পাল্লা হচ্ছে অসীম, এর পাল্লাটা কোথায় পর্যন্ত, একদম অসীম পর্যন্ত বিস্তৃত। আরেকটা হচ্ছে এটা খুবই দুর্বল, এই বলটা খুবই দুর্বল, এটা খুবই দুর্বল প্রকৃতির বল, খুবই দুর্বল, সবচেয়ে দুর্বল। মৌলিক বলের মধ্যে আমরা লিখবো হচ্ছে মৌলিক বলের মধ্যে সবচেয়ে দুর্বল, মৌলিক বলের মধ্যে সবচেয়ে দুর্বল বল, এটা সবচেয়ে দুর্বল। দেখো মৌলিক বলের মধ্যে সবচেয়ে দুর্বল বা তীব্রতা কম, তীব্রতা সবচেয়ে কম। এখানে বলের দুর্বল বল অথবা কি বলতে পারি, তীব্রতা, দুর্বল বল অথবা কি তীব্রতা। তাহলে চারটা বৈশিষ্ট্য পেয়ে এলাম। তা কি কি দেখো তো, আকর্ষণ ধর্ম, এই যে ধরো যে মহাকর্ষ বলটা আরেকটি কি আকর্ষণ ধর্ম, এটা সর্বদা নিচের দিকে ক্রিয়া করে কিন্তু অভিকর্ষ, এটা ধরা যায়, এটা বলা যায়। এখন এটা এইভাবে না আরেকভাবে বলা যায়, উপরে বলা যায়। আচ্ছা যাই হোক, তো এখানে হচ্ছে কি মহাকর্ষ বল হচ্ছে আকর্ষণধর্মী, এর পাল্লা হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত। গ্র্যাভিটন কণার জন্য এটা সৃষ্টি হয়, কেন সৃষ্টি হয়, এর সৃষ্টির মূল কারণটা কি, এটা কোন কণার পারস্পরিক মিথস্ক্রিয়া এটা তৈরি হয়, এর কারণটা হচ্ছে গ্র্যাভিটন নামক কণা। মহাবিশ্বের গ্র্যাভিটন নামক একটা কণা আছে, সেই গ্র্যাভিটন নামক কণার ফলে কিন্তু এই মহাবিশ্বে এটা মহাকর্ষ বলের উদ্ভব ঘটে। তারপর হচ্ছে এই বলের তীব্রতা, এই বলের তীব্রতা হচ্ছে মৌলিক বল যতগুলি আছে, আমাদের চারটা মৌলিক বলের মধ্যে সবচাইতে তীব্রতা কম হচ্ছে এই বলের। সো আশা করি এইটার মধ্যে কোনো সমস্যা থাকার কথা নাই। এই চারটাই তোমাদের যদি আসে, পরীক্ষায় যদি আসে, এই চারটার বাইরে আসবে না ইনশাল্লাহ। সো এই চারটা ভালো করে মনে রাখবা। তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তীতে। এখন আসি আমরা তারের চুম্বক বলটা কি। তারের চুম্বক বলটা কি আসলে, তারের চুম্বক বলটা হচ্ছে দুই বা ততোধিক আধানের মধ্যে যে ক্রিয়াশীল, দুই বা ততোধিক আধানের মধ্যে চার্জের মধ্যে ক্রিয়াশীল বলটা কি বলতে পারি আমরা, কি তারের চুম্বক বল। তারের চুম্বক বল তাহলে কি, এটা আধানের মধ্যে ক্রিয়াশীল থাকে, দুইটা ততোধিক আধানের মধ্যে যে ক্রিয়াশীল বল এটাকে বলতে পারি আমরা তারের চুম্বক বল। তো তারের চুম্বক বলটার এখানে যেটা বলতে পারি যে এটা হচ্ছে দুইটা, যেহেতু আধান আমরা জানি কেন, এখন বলতে পারো এর আকর্ষণ ধর্মী আছে, দুইটা ধর্মী, আকর্ষণ ও বিকর্ষণ ধর্মী। কি আকর্ষণ ও বিকর্ষণ ধর্মী কেন বলতে পারবা তোমরা, আমাকে একটু দ্রুত তোমরা বলে দাও। এই যে তারের চুম্বক বল কেন আকর্ষণ এবং বিকর্ষণ ধর্মী হও, কেন আকর্ষণ এবং বিকর্ষণ ধর্মী হয় আমাকে দ্রুত কমেন্টে জানিয়ে দাও। আমি লিখছি এখানে আকর্ষণ এবং বিকর্ষণ কেন হয়, জাস্ট এক কথায় উত্তর দাও, কেন হয় এক কথায় উত্তর দেওয়া যাবে, কেন হয় এক কথায় উত্তর, দ্রুত কমেন্টে উত্তর জানাও। আকর্ষণ ও বিকর্ষণ ধর্মী। তো দ্রুত একটু কমেন্টে জানিয়ে দাও আমাকে যে তারের চুম্বক বল কেন আকর্ষণ ধর্মী হয়, কেন বিকর্ষণ ধর্মী হয়, দ্রুত। আচ্ছা এর মধ্যে আমি অন্যগুলো লিখে ফেলছি, তোমরা করো পাল্লা। তো এটা যে পাল্লাটা আছে, আমরা একটা পাল্লা এটা ধরতে পারি আমরা, সেটা কি, এইটার পাল্লাটা হচ্ছে অসীম পর্যন্ত, একদম এটার পাল্লাটা হচ্ছে কি অসীম পর্যন্ত, এর পাল্লা অসীম পর্যন্ত বিস্তৃত, এর পাল্লা হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত। আচ্ছা তো এর আগে আমাকে একটু সময়, তো ধন্যবাদ সবাইকে, আমরা এখন ক্লাসে ফিরবো। তো আমরা কিন্তু ছিলাম হচ্ছে তারের চুম্বক বলে। তো তোমরা যারা উত্তর দিয়েছো যে আধানের জন্য, আমি শুধু আধান বলবো না, আধান ঠিক আছে, কিন্তু আধানের কেন হয়, যে যখন বিপরীতধর্মী হবে তখন হচ্ছে আকর্ষণ, যখন সমধর্মী হবে তখন হচ্ছে বিকর্ষণ। আর পাল্লা, এই চারের চুম্বক বলের পাল্লাটা হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে এটা। তারপরে ধরতে পারো এই যে এটা কেন, এটা কিসের জন্য দায়ী হয়, এটা কিসের জন্য দায়ী হয়। তো আমরা যদি এটাকে ধরি যে এটা কেন দায়ী হয়, যে এইখানে চিন্তা করো কোন কোন বলের জন্য দায়ী। তোমরা জানো যে ঘর্ষণের ফলে, ঘর্ষণের জন্য আহিত হয় আমরা জানি,
তোমরা কিন্তু যে তড়িৎ আবেশ পড়ে আসছো, তাই না? ঘর্ষণের ফলে তোমরা পড়ে আসছো না যে স্থির তড়িৎ পড়ে আসছো, তার মানে কি এখানেও তো আধান আছে। তাহলে এই যে ঘর্ষণের ফলে যে বলটা এইখানেও কিন্তু এটা ক্রিয়াশীল, এইখানে যে বলটা এটা কিন্তু একটা তাড়িৎ চুম্বক বলের ফলে হয়। সো এইগুলোকে আমরা ধরতে পারি। তারপরে হচ্ছে আমরা আরো ধরতে পারি এই যে স্প্রিং এর বল, স্থিতিস্থাপক বলগুলি, এগুলো কিন্তু ধরা যায়। ঠিক আছে, তো এই ছিল আমাদের হচ্ছে তাড়িৎ চুম্বক বলের জন্য বৈশিষ্ট্য। এখন এইখানে কিন্তু আরেকটা বিষয় বলা যায় যে এটা কেন কারণ, এটার কারণটা কি? এর কারণটা হচ্ছে ফোটন। এর কারণটা কি? ফোটনের জন্য। তো এটা কোন কণার জন্য দায়ী? যে ফোটন কণার যে পারস্পরিক যে মিথস্ক্রিয়াটা, পারস্পরিক যে বিনিময়টা, এই বিনিময়ের জন্য সাধারণত কি হয়? এই তাড়িৎ চুম্বক বলের উদ্ভব ঘটে। তাড়িৎ চুম্বক বলের উদ্ভব কেন ঘটে? ফোটন কণার জন্য। ঠিক আছে, তো আমরা কিন্তু তাড়িৎ চুম্বক বলের বৈশিষ্ট্যগুলো পেয়ে গেছি। তোমরা যারা পেয়েছো আশা করি তোমরা বোঝার কথা যে তাড়িৎ চুম্বক বলটা কি। তো এখানে কিন্তু আরেকটা বিষয় কিন্তু এখানে স্প্রিং বল, তারপর হচ্ছে ঘর্ষণ বল, স্থিতিস্থাপক ঘর্ষণ বল, স্প্রিং বল, তারপর হচ্ছে নিউক্লিয়াস আর ইলেকট্রন। নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে যে পারমাণবিক বলটা থাকে, পারমাণবিক যে আকর্ষণটা থাকে, এই পারমাণবিক আকর্ষণটাও কিন্তু এই চৌম্বক বলের অধীনে থাকে, তাড়িৎ চুম্বক বলের অধীনে। আবারও বলে দিচ্ছি, ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে, শুধু ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মাঝখানে যে একটা আকর্ষণ বল থাকবে বা যে বলটা ক্রিয়াশীল পারমাণবিক বল, এটা একটা পারমাণবিক যে আকর্ষণ বল থাকবে বা বল কাজ করবে, এটা হচ্ছে তাড়িৎ চুম্বক বল। তা আশা করি তোমাদের এটা হয়ে গেছে। এরপরে আমরা যাব হচ্ছে তোমার দুর্বল নিউক্লিয়ার বলটা। তো এটা হয়তো আমরা জানি যে দুর্বল নিউক্লিয়ার বল কাকে বলে, তোমরা সবাই হয়তো জানো যে দুর্বল নিউক্লিয়ার বলটা আসলে কি। আচ্ছা, সো এটা আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে সীমাবদ্ধ একটা অল্প পাল্লা বিশিষ্ট একটা বল নিউক্লিয়াসের মধ্যে এটা থাকে। এই যে এটা নিউক্লিয়াসের বহির্ভূত হতে পারে না। দুর্বল নিউক্লিয়ার বল হচ্ছে এমন একটা বল যা নিউক্লিয়াসের মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং এর পাল্লা হচ্ছে খুবই ক্ষুদ্র। এর পাল্লাটা কেমন হবে? খুবই ক্ষুদ্র। তাহলে একটা বিষয় চিন্তা করো যে নিউক্লিয়াসের মধ্যে থাকবে, দুর্বল বলটা কি থাকবে? নিউক্লিয়াসের মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে এবং এর কিন্তু একটা রেডিয়াস আছে, এর কিন্তু একটা পাল্লা আছে। এর পাল্লাটা কত? 10⁻16 মিটার। এর পাল্লা কত? যে এই যে দুর্বল নিউক্লিয়ার বল, এর পাল্লা, দুর্বল নিউক্লিয়ার বলের পাল্লা কত? পাল্লা হচ্ছে কি? এটা কিন্তু অসীম পর্যন্ত না, এটা অসীম পর্যন্ত না। এই পাল্লাটা হচ্ছে 10⁻16 মিটার। পাল্লা কত? 10⁻16 মিটার কিন্তু এর পাল্লাটা। আচ্ছা, তারপরে আমরা যেটা পাচ্ছি, এটা কেন? এটা কিসের জন্য? এটা দেখো, এই যে নিউক্লিয়াসটা ভেঙে যায়, তেজস্ক্রিয় বিক্রিয়াগুলি ঘটে, বিটা কণা নির্গমন ঘটে, এই বিষয়গুলোর মূল কারণটা কিন্তু এই দুর্বল নিউক্লিয়ার বল। তাহলে বিষয়টা কি বলছি? আমি কিন্তু তোমাদেরকে একটা অপশন দিয়েছি, তোমরা আমাকে বলো ক্লাস 10-এ তোমরা পড়ে আসছো যে বিটা কণা নির্গমনের জন্য দায়ী কোনটা? বিটা কণা নির্গমনের জন্য সবল নিউক্লিয়ার বল নাকি দুর্বল নিউক্লিয়ার বল? 4টি মৌলিক বল আছে, এর মধ্যে একটা বল আছে যেটা হচ্ছে পাল্লা, একটা হচ্ছে কি দুর্বল নিউক্লিয়ার বল। তো এটা আসলে কেন দায়ী হয়? বিটা কণাটা কোথায় থেকে নির্গত হয়? বিটা কণার দায়ীর মূল কারণটা কি? তো এখানে যেটা ঘটবে যে দেখো, এটা ঘটনাগুলি কি ঘটে? তেজস্ক্রিয় বিক্রিয়া ঘটে। এর মধ্যে আমাকে একটু জানিয়ে দাও, তেজস্ক্রিয় বিকিরণ ঘটে এইটার কোণে, এই যে মাইনাস বিটা কণার নির্গমন ঘটে, বিটা কণার উদ্ভব ঘটে এখান থেকে। বিটা কণার উদ্ভব কার থেকে ঘটে? বিটা কণার উদ্ভব ঘটে হচ্ছে এখানে। তারপরে নিউক্লিয়াসের বিভাজন, এই যে তেজস্ক্রিয় বিকিরণ মানে কি? নিউক্লিয়াসের বিভাজন না? নিউক্লিয়াসের সংযোজন বা বিভাজন হতে পারে না? নিউক্লিয়াসের সংযোজন, নিউক্লিয়াস যেমন ধরো নিউক্লিয়ার ফিউশন এবং ফিউশন বিক্রিয়া, তাই না? তো এই যে ফিউশন এবং ফিউশন দুইটাই তো তেজস্ক্রিয় বিক্রিয়া। আমরা জানি নিউক্লিয়ার ফিউশন এবং ফিউশন। ফিউশন মানে বিভাজন, ফিউশন মিন্স ডিভাইডেড হবে, ডিভিশন মানে ভাগ করা যাবে। আর ফিউশন হচ্ছে কি? টুগেদার, মানে হচ্ছে তোমার এটাকে বলি আমরা ইউনিটি বা একত্র করা। ঠিক আছে, ইউনিটি বা একত্র। আমি দেখতে চাচ্ছি তোমরা কারা কমেন্ট করেছে যে আমি বলেছি না যে বিটা কণা কোথা থেকে নির্গমন হয়। সো যারা লিখে ফেলছো এখন এই বলের উদ্ভবের কারণ কি? দুর্বল নিউক্লিয়ার বলের উদ্ভবের কারণটা কি? দুর্বল নিউক্লিয়ার বলের কারণটা হচ্ছে ইন্টারমিডিয়েট কণা, ইন্টারমিডিয়েট কণা। আরেকটা কণা আছে, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট কণা আছে। এটাকে বলা হয় ইন্টারমিডিয়েট ভেক্টর পার্টিকেল। ভেক্টর পার্টিকেল, এই বলের নাম হচ্ছে ইন্টারমিডিয়েট ভেক্টর পার্টিকেল। এই যে বলটা আছে, এই বলের কারণে এই যে কণাটা আছে, ইন্টারমিডিয়েট ভেক্টর কণা আছে, পার্টিকেলটা আছে, এইটার জন্যই মূলত সৃষ্টি হয়েছে দুর্বল নিউক্লিয়ার বল। এই কণার পারস্পরিক মিথস্ক্রিয়ার ফলে ইন্টারমিডিয়েট ভেক্টর পার্টিকেল বা এই ইন্টারমিডিয়েট ভেক্টর কণার কারণে দুর্বল নিউক্লিয়ার বলের উৎপত্তি ঘটে। তাহলে বিষয়টা চিন্তা করে দেখো যে এটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে অল্প মানের বলটাকে, নিউক্লিয়াসের মধ্যে সীমাবদ্ধ খুবই অল্প মানের ক্ষুদ্র বলটাকে
অল্প মানের বল কি বলা হয় দুর্বল নিউক্লিয়ার বল আর দুর্বল নিউক্লিয়ার বলের পাল্লা হচ্ছে 10^16 মিটার আর এই বলের যে কারণে যে ঘটনাগুলি ঘটে সেটা হচ্ছে তেজস্ক্রিয় বিকিরণ বা নিউক্লিয়াসের যে বিভাজন নিউক্লিয়াসের সংযোজন এবং বিভাজন ঘটে অর্থাৎ নিউক্লিয়ার ফিউশন এবং ফিউশন তেজস্ক্রিয় বিক্রিয়াগুলি এগুলো ঘটে তেজস্ক্রিয় বিকিরণগুলি আলফা বিটা গামা রশ্মির যে বিকিরণটা সেখান থেকে কিন্তু আলফা এবং বিটা আমি বলবো না এখানে কেন শুধুমাত্র বিটা কণার নির্গমনটা এখান থেকে হয় যে বিটা কণার নির্গমন বিটা কণার উদ্ভব ঘটে হচ্ছে এখানে বিটা কণার উদ্ভব ঘটে কোথায় দেখে এটার জন্য আর হচ্ছে কোন কণা দায়ী এই কণা সৃষ্টির জন্য দুর্বল নিউক্লিয়ার বল সৃষ্টির জন্য কোন কণা দায়ী তারপরে দেখো শেষ আমাদের তিনটা শেষ হয়ে গেল এরপরে আমরা কি পাচ্ছি সবল নিউক্লিয়ার বল এটা হচ্ছে একটা দুর্বল নিউক্লিয়ার বল এটা হচ্ছে একটা সবল নিউক্লিয়ার বলটা দুর্বল নিউক্লিয়ার বল না সরি এইখানেও যে বলটা আছে এটাও কিন্তু তোমার খুব সবল কিন্তু না এখানেও কিন্তু কোনো সবল নিউক্লিয়ার বল না মূলত হচ্ছে যে নিউক্লিয়াসের ভেতরে যে প্রোটন ইলেকট্রন এবং নিউট্রন নিউক্লিয়াসের ভেতরে যে নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন ইলেকট্রন এবং নিউট্রনগুলি আছে হ্যাঁ প্রোটন ইলেকট্রন এবং নিউট্রন এইগুলোকে আবদ্ধ রাখার দায়িত্বটা কিন্তু বহন করেছে সবল নিউক্লিয়ার বল এগুলোকে সবল নিউক্লিয়ার বলে কি করে আবদ্ধ রাখে যে নিউক্লিয়াসের ভেতরে যে দেখতে পাচ্ছ নিউট্রনটা তারপর হচ্ছে কি থাকছে প্রোটন থাকছে এগুলোকে একত্র রাখার দায়িত্বটা কার এটা হচ্ছে নিউক্লিয়ার বল এর পাল্লাটা কত এর পাল্লা হচ্ছে tan ইনভার্স দেখো পাল্লা হচ্ছে আমরা লিখে ফেলি বৈশিষ্ট্যগুলো পাল্লাটা কত পাল্লা হচ্ছে tan ইনভার্স 15 মিটার tan ইনভার্স 15 মিটার ঠিক আছে আর ওর দায়িত্বটা কি তোমরা হয়তো জানো যে দায়িত্বটা কি তো ওর রেঞ্জটা হ্যাঁ পাল্লা হচ্ছে আমরা অলরেডি লিখে ফেলেছি যে পাল্লা হচ্ছে tan ইনভার্স 15 মিটার আচ্ছা আর ওর কাজ যেটা সেটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে যে থাকবে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন নিউট্রন থাকবে এগুলোকে একত্রে আবদ্ধ রাখবে আর এর যে আরেকটা বিষয় যেটা কোথায় থেকে সৃষ্টি হয় উদ্ভবের কারণ হচ্ছে এটা কি মেসন কণা মেসন নামক একটা কণা আছে এই মেসন কণার পারস্পরিক মিথস্ক্রিয়ার ফলে এই সবল নিউক্লিয়ার বলের উৎপত্তি ঘটে তো আমাদের অনেক লেট হয়ে যাচ্ছে হয়তো সো এই পর্যন্ত আমি ছোট ছোট করে রাখছি এখন আমরা যাব হচ্ছে বলের প্রকারভেদের আরেকটা অংশ চলে যাব সেটা হচ্ছে আমরা দেখো এইখানে আরেকটা লিখেছি বল আরো দুই ধরনের আছে সেটা হচ্ছে স্পর্শ বল আরেকটা হচ্ছে অস্পর্শ বল স্পর্শ বল আরেকটা হচ্ছে কি অস্পর্শ বল স্পর্শ বলটা হচ্ছে কি আমরা জানি যে কোনো একটা বস্তুকে ধরতে গেলে স্পর্শ করতে হয় আমি এখান থেকে বইটা ধরলাম উপর দিকে তুললাম তার মানে এইখানে যে বলটা প্রয়োগ করতে হলো এটা হচ্ছে একটা স্পর্শ বল কেন কারণ এই বলটাকে কিন্তু বইটাকে কিন্তু উপরে তুলতে হচ্ছে আমাকে স্পর্শ করে এর মানে যে বলগুলি একটা বস্তুকে আঘাত করে যে হাতুড়ি পিটানো তুমি হাতুড়ি দিয়ে কারো মাথা ফাটিয়ে দিলে রাগ করে তো এই বলটা কি একটা স্পর্শ বল হবে কেন তুমি আঘাত করছো কিন্তু যদি এমন হয় যেমন ধরো আমাদের হার্টের ক্ষেত্রে ধরো যে আমাদের যে এই যে ধরো হচ্ছে প্রেমিক যুগলগুলি আছে এই যে মনে করো তোমরা যে অনেকেই আছো প্রেম করো তাহলে এই যে বিষয়গুলো তোমরা কি করো দূর থেকে একজন আরেকজনকে ফিল করো এখানে কিন্তু কোনো কেউ কাউকে টাচ করতে হচ্ছে না উইদাউট টাচিং কি হইতেছে আকর্ষণ হইতেছে তাই না একটা ফিল কাজ করতেছে তো এই যে বিষয়টা মানে এটা হচ্ছে আমি মানে পার্টিকুলার মানে ব্যক্তি বুঝাচ্ছি আসলে এইরকম হচ্ছে বিষয়টা ওইরকমই কিছুটা এই সো এইখানে স্পর্শ ব্যতীত কিন্তু একে অপরকে কি করছে আকর্ষণ করছে একে অপরকে আকর্ষণ স্পর্শ ব্যতীত তাহলে এইগুলো হচ্ছে অস্পর্শ বল এইগুলো হচ্ছে কি বলি আমরা অস্পর্শ বল যেমন ধরো চৌম্বক বলটা একটা চার্জ আর একটা চার্জকে আকর্ষণ করছে এখানে কিন্তু কোনো টাচিং নাই উইদাউট টাচিং সো এখানে এটা হচ্ছে অস্পর্শ বল হবে কোনো প্রকার স্পর্শ ব্যতীত যে বলটা বস্তুর উপর ক্রিয়াশীল থাকবে সেটাই হচ্ছে আমাদের স্পর্শ বল চৌম্বক বল ঠিক আছে আধানের উপর যে ক্রিয়াশীল বলগুলো চৌম্বক বল তড়িৎ বল এগুলো হচ্ছে আমাদের চৌম্বক এবং তড়িৎ বলগুলো হচ্ছে কি আমাদের অস্পর্শ বল তারপরে দেখি হচ্ছে আমরা স্পর্শ বল তো স্পর্শ বলের উদাহরণ একটা হচ্ছে ঘর্ষণ বল এই দেখো স্পর্শন এটা কি একটা ঘর্ষণ বল এটা হচ্ছে একটা ঘর্ষণ বল এখন ঘর্ষণ বলটা আবার চার ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল স্থিতি ঘর্ষণ মানে কি এই যে দেখো বস্তুটা এখানে বসে আছে বস্তুটা এখানেই বসে আছে এটা বস্তুটা আর স্থির হচ্ছে না স্থির বস্তু স্থির এই থাকছে এখন এই বস্তু আর বোর্ডের যে তল এই বস্তুটার বোর্ডের মধ্যবর্তী যে তল আছে এই তলের স্থিতি ঘর্ষণ বল এই ঘর্ষণের নামই হচ্ছে কি স্থিতি ঘর্ষণ বল ঠিক আছে যেমন বোর্ড আর এই ওয়াল এই বোর্ড কিন্তু ওয়ালের মধ্যে অ্যাটাচ করা আছে তাই না এই বোর্ড এবং ওয়ালের মধ্যে যে বল এরা কি দুইটা বস্তু পরস্পর সাপেক্ষে স্থির এবং একটা বস্তুর তল অপর বস্তুর তলের সাথে অ্যাটাচ করা আছে সো এদের মধ্যবর্তী যে ঘর্ষণ বলটা এটাই হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ বল এরপরে দেখি আমরা গতি ঘর্ষণ বলটা কি গতি ঘর্ষণ বলটা হচ্ছে যখন আমরা রাস্তা দিয়ে সাইকেল চালাই বা তুমি যখন পা পিছলে তুমি একটা বইকে টেনে নিয়ে যাচ্ছ একটা বইকে টেনে তুমি যখন ধরো হচ্ছে অনেক ছোটবেলা তোমরা কি করতে যে সুপারি গাছের যে আমাদের দেখতাম সুপারি গাছের যে কি বলি আমরা এটা আমরা নামটা আমার মনে আসতেছে না সুপারি গাছের একটা কি বলি এটা যেটা টেনে আমরা ডাকগুয়া বলি গ্রামের ভাষায় হচ্ছে ডাকগুয়া যাই হোক এটা জানি না তোমরা বুঝতে পারছো কিনা
সুপারি গাছের যে একটা ফুল থাকে আর কি, ওইরকম কিছু একটা, যেটা দিয়ে টেনে মানে পাতা সহজে টেনে নিয়ে যায়। তো আমরা যখন এটা টেনে নিয়ে যাবো, চিন্তা করে দেখো যে তুমি টেনে নিয়ে যাচ্ছ, রাস্তার মধ্যে কি ঘর্ষণ তৈরি হচ্ছে, কিন্তু ওটা অথবা তুমি বেয়ারিং এর যে চাকা দিয়ে ছোটবেলায় গাড়ি দিয়ে গেছো, অথবা তুমি একটা ছোট সাইকেল বা একটা সাইকেল বসে থাকো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেওয়া যায়, তোমরা যখন শিশু পার্কে গিয়েছো তখন দেখা যায় স্লিপ খেয়ে নিচের দিকে পড়ে যাও। তোমরা যখন স্লিপ খেয়ে নিচের দিকে পড়তে থাকো তখন কি হয়, তোমার এই যে তুমি স্লিপ খেয়ে যাচ্ছ, তাহলে তুমি গতিশীল, কার মধ্যে গতিশীল, ওই স্লিপারের মধ্যে গতিশীল আছো। তো স্লিপারের মধ্যে তোমার যে তল, তোমার যে অংশটা ওই স্লিপারের মধ্যে অ্যাটাচ করা থাকবে, এইটার মধ্যে ওইটার সাথে যে তোমার যে ঘর্ষণ বলটা, এটা হবে কি গতীয় ঘর্ষণ বল, এটা হবে কি গতির ঘর্ষণ বল। সব ধরনের যত গতিশীল বস্তুর প্রত্যেকটা বলে হচ্ছে গতীয় ঘর্ষণ। গতিশীল বস্তুর প্রতিটা ঘর্ষণ, এই যে এটা হচ্ছে গতি ঘর্ষণ বল। এই যে আমি লিখলাম, টান দিয়ে লিখলাম, বোর্ড এবং আমার কলম, বোর্ড এবং কলমের মধ্যবর্তী যে এখানে গতিটা, যে ঘর্ষণ তৈরি হচ্ছে, এটা কিন্তু গতীয় ঘর্ষণ বল, ঠিক আছে। আর এইভাবে রেখে দিলাম, এটা কি স্থিতি ঘর্ষণ বল। আমি যদি টান দিয়ে নিয়ে যাই, এটা হচ্ছে গতি ঘর্ষণ বল। আশা করি বুঝতে পেরেছো। এরপর হচ্ছে আবর্ত ঘর্ষণ। আবর্ত ঘর্ষণটা কি, এই দেখো এটাকে, এটা তো গোলাকার তাই না, সিলিন্ড্রিক্যাল। তো আমি যদি এটাকে এইভাবে নিয়ে যাই, লক্ষ্য করে দেখো, আমি যদি এটাকে এভাবে নিয়ে যাই, তখন কিন্তু এটা কি পাক খেতে থাকে। তোমরা অনেকেই করেছো, যেটা ছোট তোমরা চাকা ঘুরে, রাস্তায় যখন চাকা ঘুরতে থাকে, ঘূর্ণায়মান, তার মানে কি চাকাটা ঘুরছে, চাকার তল এবং রাস্তার যে তল, এরা পরস্পরের মধ্যে ঘর্ষণ তৈরি করছে ঘূর্ণন অবস্থায়। তো ওই বলগুলোকে বলি আমরা আবর্ত ঘর্ষণ। অথবা তোমরা ধরো যে একটা কিছুকে তোমরা এরকম ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছ, সেটা গড়িয়ে যাচ্ছে, যেমন ড্রাম, তেলের ড্রাম তোমরা দেখেছো। তো তেলের ড্রামগুলি কি আমরা কিন্তু ঘুরিয়ে নিয়ে যাই, ঘুরিয়ে নিয়ে যাই। তাহলে এই যে ঘুরিয়ে নিয়ে যাচ্ছি, এখানে কি আবর্তন কাঁপছে, চাকাগুলি ঘুরছে, বা গাড়ির চাকা ঘূর্ণন, এই সবগুলো হচ্ছে আবর্তন ঘূর্ণন। এই আবর্তন ঘূর্ণনের জন্য যে ঘর্ষণ বল তৈরি হবে, এটাই হচ্ছে আবর্তন ঘর্ষণ বল। প্রবাহী ঘর্ষণ হচ্ছে কি, যে বাতাসে দেখো আমার উপর একটা বাতাস ক্রিয়া করছে, বাতাস আমার শরীরে আঘাত করছে, ঠিক আছে। তো আমাকে যদি বাতাসে আঘাত করে, অথবা যখন পানি যখন একটা তলের উপর দিয়ে গড়িয়ে যাবে, ধরো তুমি কি করছো, এক বালতি পানি তোমার ফ্লোরের মধ্যে ঢেলে দিলা, ফ্লোরে ঢেলে দেওয়ার পর কি হবে, ফ্লোরের উপর দিয়ে পানিটা যেতে থাকবে, হ্যাঁ, এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্লো হতে থাকবে, এক জায়গা থেকে আরেক জায়গায় এটা ডিসটেন্স মানে হচ্ছে ডিসটেন্স সরণ ঘটবে বা দূরত্ব ঘটবে, ওর দূরত্ব অতিক্রম করবে। তো এই ক্ষেত্রে যখন ঘটবে, তখন দেখা যাবে কি ফ্লোরের সাথে ওর একটা ঘর্ষণ তৈরি হবে। ফ্লোরের সাথে যে ঘর্ষণটা তৈরি হবে, তখন এটাকে বলবো প্রবাহীর জন্য ঘর্ষণ বল। এটা হচ্ছে প্রবাহীর ঘর্ষণ বল। তো আশা করি তোমরা ঘর্ষণ বল সম্পর্কে জেনে গেছো। এখানে আর আমাদের স্পিডি পড়াইতে হচ্ছে, কজ হচ্ছে সময় অনেক কম। এরপর আমরা দেখি এখন আমি গতির হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে আরো দুই প্রকার বল বলতে পারি। একটা হচ্ছে ত্বরণ সৃষ্টিকারী বল, একটা হচ্ছে ত্বরণ সৃষ্টিকারী বল, আর একটা হচ্ছে মন্দন সৃষ্টিকারী বল। বিষয়টা দেখো, যদি দেখো কোন একটা বস্তুর গতি এরকম, আমরা কার্ভের সাহায্যে তোমাদের দেখাই, দেখো হচ্ছে কোন বস্তুর গতি ধরো বেড়ে যাচ্ছে, কোন বস্তুর গতি কি, এটা v/t, লক্ষ্য করে দেখো v/t মানে হচ্ছে এই, একটু ভালো করে লক্ষ্য করে দেখো, v/t মানে কি, সমত্বরণ। ত্বরণ তো সৃষ্টি করেছে তাই না, সমত্বরণ, এটা তো শূন্য ত্বরণ না, এখানে কিন্তু সরণ তৈরি হচ্ছে, ত্বরণ সৃষ্টি হয়েছে, কেন, এটা সমবেগে যাচ্ছে না। v/t মানে কি, সমত্বরণ মানে কি, ত্বরণ তো সৃষ্টি হয়েছে, ধীরে ধীরে বেগ বৃদ্ধি পাচ্ছে। তাহলে যদি কোনো বস্তুর গতি বৃদ্ধি পায়, যে বলের কারণে গতি বৃদ্ধি পায়, ওই বলকে বলি ত্বরণ সৃষ্টিকারী বল। এই বলের নাম কি, ত্বরণ সৃষ্টিকারী বল। আরেকটা বল আছে, যদি দেখো এমন একটা বল প্রয়োগ করেছো, যে কারণে বস্তুটা কি হচ্ছে, গতি হ্রাস পাচ্ছে, যে কারণে বস্তুটার গতিটা কি হলো, গতি হ্রাস পাচ্ছে। তাহলে বিষয়টা চিন্তা করো, এখানে হচ্ছে ত্বরণ সৃষ্টিকারী বল প্রয়োগ হয়েছে, এখানে ত্বরণ সৃষ্টিকারী বল প্রয়োগ হয়েছে, এটা কি, ত্বরণ সৃষ্টিকারী বল, ঠিক আছে, ত্বরণ সৃষ্টিকারী বল। আরেকটা কি পেয়েছি আমরা এখানে, ত্বরণ সৃষ্টিকারী বল। আর এইখানে হচ্ছে এই যে বলটা দেখো বেগ হ্রাস পাচ্ছে, এমন একটা বল প্রয়োগ হয়েছে এখানে, যে গতি হ্রাস করে দিল। গতি হ্রাস করলে এখানে যে বলের উদ্ভব ঘটে, এই বলকে বা যে বল প্রযুক্ত হয়, যে বল ক্রিয়াশীল থাকে, ওই বলকে বলি আমরা মন্দন সৃষ্টিকারী বল। কি বলি আমরা এটাকে, মন্দন সৃষ্টিকারী বল। একটা এক্সাম্পল দাও তো দেখি, তোমরা কে এক্সাম্পল পারো, দ্রুত এক্সাম্পল দাও, দ্রুত এক্সাম্পল দাও, দেখি কে পারো। একটা এক্সাম্পল, ত্বরণ সৃষ্টিকারী বলের একটা এক্সাম্পল দাও, মন্দন সৃষ্টিকারী বলের একটা এক্সাম্পল দাও, একসাথে দুইটা এক্সাম্পল দাও, একসাথে দুইটা দেখতে চাই কে বলছো, দেন আমরা অন্য টপিকে যাব। দ্রুত কমেন্ট করো, আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লাসে অনেকে জোকারও বলে। আচ্ছা, তোমরা ক্লাসে মজা করতে যে এরকম করো না। আচ্ছা, তো আমি দেখতে পাচ্ছি নিমপাতা বলবি ভালো। আচ্ছা, তোমরা কমেন্ট করো, কমেন্ট দেখতে চাচ্ছি কমেন্ট। তো তোমাদের কমেন্টের পরিমাণ খুবই কম, কোথায় গেল তোমাদের, হ্যাঁ? আচ্ছা, তোমরা কি খাওয়া দাওয়া করে নেবা নাকি ব্রেক নিবা? এর মধ্যে কি খাওয়া দাওয়া শুরু করে দিছো? তোমরা কমেন্ট করছো না কেন?
গাড়ির এক্সিলারেটর দিয়ে ব্রেক বাড়ানো, ভেরি গুড আনসার। কমানো, ভেরি গুড আনসার। সাবা কিন্তু জটিল আনসার, তুমি কিন্তু সুন্দর, খুবই সুন্দর এক্সাম্পল করে দাও। গাড়ির স্পিড বাড়ানো আর কমানো, হ্যাঁ। তারপর হচ্ছে দেখতে পাচ্ছি হচ্ছে গাড়ি, কিন্তু শুধু গাড়িই বলছে, গাড়ি তো স্থিরও থাকতে পারে, তাই না? তারপর দেখতে পাচ্ছি হচ্ছে নিক্ষিপ্ত সূত্র বস্তুর গতি, নিক্ষিপ্ত বস্তুর গতির ক্ষেত্রে কি পেয়েছিলে তোমরা? যে ত্বরণ এবং মন্দন দুইটাই পেয়েছিলে, হ্যাঁ। এখন তো শুধু মন্দনই দেখা যাচ্ছিল, আচ্ছা মন্দন ত্বরণও দেখা যায়, হ্যাঁ। তো তারপর মন্দন, গাড়ির ব্রেক হচ্ছে গাড়ির মন্দন, ভেরি গুড ইয়ামিন। তারপর দেখতে পাচ্ছি স্বপ্নের রাজকুমার, পাহাড়ের মধ্যে দিয়ে গাড়ি চালানো। তারপর দেখতে পাচ্ছি আমি দেখতে ইয়ামিন মন্দন। তারপর দেখতে পাচ্ছি তানজিলা কোথায় তোমরা এইসব, আচ্ছা তোমরা এইসব কি বলতেছো? তোমরা কমেন্ট না করে এসব কি কথা বলো, হ্যাঁ? ইনবক্সে গাড়ি চলতে থাকলে সেটা ত্বরণ, আর গাড়ি থেমে গেলে মন্দন, ঠিক আছে। নিমপাতা গড়ি, স্যার নিমপাতা গড়ি দেখার অপশন নাই, পড়তে চলবে ক্লাস চলবে, আরো থাকতে হবে, এটা বুঝতে পারি না স্যার। আচ্ছা দেখা যাক। এরপর কমেন্ট করেছিল হচ্ছে সুগি, কমেন্ট করেছিল, তারপর সাইমান, তারপর আমি দেখতে পাচ্ছি ডি ইশাকে ফুটবল, তারপর যে গাড়ির স্পিড বাড়ানো কমেন্ট লিখেছো হচ্ছে মোশারফ, তারপর যে ফাহিম লিখেছো, তুহিন লিখেছো, তারপর মাহফুজ লিখেছো গুলি কাঠের ভেতর দিয়ে ঢুকে গেলে, হ্যাঁ। তারপর হচ্ছে গুলি সর্বোচ্চ অভিকর্ষ বলের কারণে ত্বরণ সৃষ্টি, আচ্ছা আমিনা লিখেছিলাম। তারপর হচ্ছে ফাতেমা চৌধুরী গাড়ির বের, তারপর হচ্ছে শিরিন লিখেছো, শিরিন আমি চকলেট খাইছি, আচ্ছা তুমি চকলেটই খাও, তুমি কমেন্ট করো না, ঠিক আছে। ইয়ামিন গাড়ির গতি বাড়ানো, ঠিক আছে। তারপর হচ্ছে রাশিদুল লিখেছে ত্বরণ হচ্ছে ফুটবল লাথি দিয়ে ত্বরণ, হ্যাঁ ফুটবল তার লাথি দিয়ে ত্বরণ, ফুটবলে যখন আচ্ছা হ্যাঁ ত্বরণ। সো আমি অলরেডি তোমাদের অনেক আমি না খেয়ে আছি স্যার, আচ্ছা না খেয়ে থাকো, আমি তো খাই নাই, কিসের এত খাওয়া দাও, না খেলে কি চলে না, একদিনের জন্য মরে যাবে নাকি? তারপর দেখতে পাচ্ছি হচ্ছে আমি না খেয়ে আছি স্যার, আচ্ছা নিম পাতা না খেয়ে থাকো, 2 প্লেট ভাত খেয়ে আসো, যাও তুমি খেয়ে আসো একটু। তারপর আসুজ্জামান সাইমন দেখা ত্বরণ, আচ্ছা ধাক্কা দেওয়া হচ্ছে ত্বরণ, আটকানো হচ্ছে মন্দন, আছে গড়ির গতির কথা বলেছিলাম, গড়ির গতি, আচ্ছা হ্যাঁ নিম পাতা ধন্যবাদ, আমি বুঝতে পারি নাই তুমি, আমি বলছি নাকি তুমি ঘড়ির কথা বলছো, ঘড়ি দেখার জন্য। আরিফা ফেরদৌসি সাইকেলে ব্রেক চাপা মন্দন, ঠিক আছে নিম পাতা। তারপর হচ্ছে উপরে ডিল চুলো, তাজরিনা একটা লিখেছো, সাকিব তালুকদার লিখেছো যে সময়ে ব্যাগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। এখানে ত্বরণ বলে বিষয়টা চিন্তা করে, আমি কিন্তু বলেছিলাম যে কখন এখানে বিষয়টা হচ্ছে ত্বরণ সৃষ্টিকারী বল, আরেকটা হচ্ছে ত্বরণ মন্দন সৃষ্টিকারী বল, দুইটা বল আছে কিন্তু আমি সেটার কথা বলেছিলাম, একটা হচ্ছে ত্বরণ সৃষ্টিকারী বল আর একটা হচ্ছে মন্দন সৃষ্টিকারী বল, সেটা বলেছিলাম। সাইকেলের বেগ, তারপর উপরে ঢিল ছিল সময় আছে, তারপর হচ্ছে লিখেছো হৃদয় লিখেছো, ফুটবলের ক্ষেত্রে কি মন্দন হবে? ফুটবলের ক্ষেত্রে মন্দন হবে নিচের দিকে, যদি আমরা ধরি, আমরা যদি নিচের দিকে চিন্তা করি যে ফুটবলের ক্ষেত্রে আমরা যখন নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এভাবে যদি ধরি, তাহলে কিন্তু বিষয়টা ধরা যায় এর দিকে বাড়ে, তারপর যখন ফুটবলটা এইভাবে পড়ে যায় তখন এই অংশটা মন্দন ঘটে, এই অংশটা ত্বরণ ঘটে, ঠিক আছে। কিন্তু এখানে ত্বরণটাকে ঋণাত্মক ত্বরণই বলা হয়, বিষয়টা হচ্ছে ফুটবলে মন্দন ঘটে, ত্বরণ ঘটে না। আচ্ছা তোমরা যারা প্রশ্ন করেছো ফুটবলের গতি, ফুটবলে কিন্তু ধীরে ধীরে উপরে উঠে ব্যাগ হ্রাস পায়, মন্দন কিন্তু ফুটবলকে নিক্ষিপ্ত গতি, যারা উত্তরটা দিয়েছে আমার মনে হয় কে যেন একটা উত্তর দিয়েছে যে ফুটবলে লাথি দেয়া, ফুটবলে লাথি দেয়া কিন্তু ত্বরণ না, ফুটবল লাথি দেওয়া হচ্ছে মন্দন। কারণ কি তুমি যে বেগে নিক্ষেপ করো, যে বেগে তুমি লাথিটা দিচ্ছ, সেটা কিন্তু ধীরে ধীরে উপর দিকে যতই উঠছে ব্যাগ কিন্তু হ্রাস পাচ্ছে, ব্যাগ হ্রাস পাওয়া হচ্ছে মন্দন, সো এটা কিন্তু ত্বরণ না, এটা ত্বরণ হবে না, এটা ঋণাত্মক ত্বরণ। তো যাই হোক, এখন আমরা চাই ইউনিফিল্ড, এখানে দেখো ইউনিফিল্ড ফিল্ড থিওরি, ইউনিফিল্ড ফিল্ড থিওরিটা কি আসলে ফিল্ড থিওরিটা, তো এটা হচ্ছে বলের একীভূত, আচ্ছা এটা আমার নামটা একটু দেখে নিতে পারে, বলের একীভূতকরণ, একীভবন ক্ষেত্র, দেখো বলের একীভবন ক্ষেত্রসূত্র কিসের, দেখো বলের, এখন এটা হচ্ছে তোমরা ইউনিক, এটা তোমরা পাওনি হয়তো, দেখো যে একই, এটা হচ্ছে ইউনিফিল্ড, আমি কি লিখেছি ইউনিফিল্ড ফিল্ড থিওরি, FILD ইউনিফিল্ড ফিল্ড থিওরেম। তো দেখো এই যে থিওরিটা আছে, এই থিওরিটা কি আসলে কি মানে হচ্ছে একীভবন ক্ষেত্রসূত্র, এর মানে হচ্ছে যে এই যে আমরা চারটা ভিন্ন ভিন্ন বল পড়ে আসছি, চারটা মৌলিক বল আমরা পড়ে আসছি, বিভিন্ন বিজ্ঞানী গবেষণা করার চেষ্টা করেছেন যে এই চারটা বলকে কিভাবে একত্র করা যায়, এই চারটা বলকে কিভাবে একটা বলে কনভার্ট করা যায়, এই যে থিঙ্কিংটাকেই বলা হয় একীভবকরণ, বলের একীভবন ক্ষেত্রসূত্র। এই যে থিঙ্কিংটা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বিষয়টা কি, যে তোমরা ধরো হচ্ছে চারটা বল, আমরা মৌলিক বল পেয়েছি কয়টা, চারটা মৌলিক বল পেয়েছি, এই চারটা মৌলিক বলকে তুমি যদি একটা বলে এমন একটা বল তৈরি করবা, যেমন তোমরা কি পড়েছো তুল্যরোধ, জানো তোমরা ক্লাস 9-10 পড়ে আসছো যে তুল্যরোধ কি, তুল্যরোধ পড়ে আসছো না, যে সব বর্তনীর যতগুলি রোধ আছে সবগুলি রোধকে তুমি কি করো, একটা সার্কিটের মধ্যে একটা রোধ হিসেবে প্রকাশ করো, তাই না? তোমরা কি পড়েছো? আচ্ছা এই বিষয়টা কি বুঝেছো, এই বিষয়টা কি তোমরা বুঝতে পেরেছো যে আমরা যখন সার্কিট সমাধান করেছিলাম ক্লাস 9-10 থাকতে, তখন আমরা কি দেখেছিলাম, তুল্যরোধ পেয়েছিলাম, তো তুল্যরোধ বলতে কি পেয়েছিলাম, অথবা লব্ধি বল কি পেয়েছিলাম, লব্ধি মানে কি ভেক্টরের ক্ষেত্রে লব্ধি পেয়েছো, অনেকগুলো বলের পরিবর্তে কি পেয়েছো,
একটা মাত্র বল পেয়েছো, লব্ধি বল, তাই না? তো এইখানে যে বিষয়টা, চারটা মৌলিক বল আছে। তো তখনকার সময়ে বিজ্ঞানী যে সালাম, ওয়াইনবার্গ এবং গ্লেসু, তিনজন বিজ্ঞানী আছে এই ক্ষেত্রে, যারা এই বিষয়টা নিয়ে কাজ করেন। এই যে ইউনিফিড থিওরাম, ইউনিফিড ফিল্ড থিওরামের জনক হচ্ছে বা বলা যায় হচ্ছে সালাম, ওয়াইনবার্গ, গ্লেসু, তিনজন বিজ্ঞানী। একজন হচ্ছে মুসলিম বিজ্ঞানী, হচ্ছে সালাম হচ্ছে আমাদের একজন মুসলিম বিজ্ঞানী। এই তিনজন বিজ্ঞানীর মধ্যে তোমরা যদি ধরো, তো এই দুজন বিজ্ঞানীর মধ্যে কিন্তু তারা চেষ্টা করেন এই চারটা বলকে কিভাবে তুমি একটা বলে, অর্থাৎ একটা লব্ধি বলে প্রকাশ করা যায়, এমন একটা বলে প্রকাশ করবে যেন চারটা বলেই একটা বলের মধ্যে ক্রিয়াশীল। ধরো হচ্ছে এই হচ্ছে আমার একটা কাল্পনিক বল, জাস্ট ইমাজিন, এই হচ্ছে একটা কাল্পনিক বল। এই কাল্পনিক বল মানে কি জিএফ, ওয়াও জিএফ, তাই না? খুব সুন্দর। জিএফ মানে বুঝছো তো গ্রেভিটেশনাল ফোর্স। আবার ধরে নেও না তোমাদের জিএফ, ছেলেদের জিএফ না, আমি কিন্তু এটা বলি না, গার্লফ্রেন্ড না, বুঝছো? এখানে কিন্তু ভালো করে বুঝে নিও। তো জিএফ মানে কি গ্রেভিটেশনাল ফোর্স, মহাকর্ষ বল, জিএফ। আবার কিন্তু ওইসব ধরে না, উল্টাপাল্টা চিন্তা করে না। জিএফ মানে কি গ্রেভিটেশনাল ফোর্স। জিএফ লিখার সাথে সাথে মনে হয় খুশিতে একদম আত্মহারা হয়ে গেছে যে এখানে তো জিএফ গার্লফ্রেন্ড, তাই না? এটা না কিন্তু। তো দেখো এটা কি জিএফ, আমি ধরে যাচ্ছি এটা জিএফ মানে গ্রেভিটেশনাল ফোর্স। তার হচ্ছে দুর্বল নিউক্লিয়ার ফোর্স, উইক, ডব্লিউএফ। দেখো এটা একটা, আরেকটা আছে কি আমরা এসএনএফ, আরেকটা কি আছে আমাদের ম্যাগনেটিক, ইলেকট্রোম্যাগনেটিক, ইএমএফ। আবার ইএমএফ এটা ধরে না, ইলেকট্রোমোটিভ ফোর্স ধরে না, ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্স মানে কি তড়িৎচালক শক্তি। আর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স মানে তাড়িৎ-চুম্বক শক্তি, তাড়িৎ-চুম্বক বল। আচ্ছা, তো এই চারটা বল দেখো যদি একটার উপর একটা বল হিসেবে ক্রিয়া করে, এই চারটা বল যদি একটা বল হিসেবে ক্রিয়া করে, তখন এটাকে বলবো আমরা বলের একীভবন সূত্র। যদি এটা করা যায় তখন এটাকে বলবো আমরা বলের একীভবন ক্ষেত্রসূত্র, বলের একীভবন ক্ষেত্রসূত্র বা ইউনিফিড ফিল্ড থিওরেম, ইউনিফিড ফিল্ড থিওরেম। ঠিক আছে, এই চারটাকে একত্র করে যদি করা যায় তখন এটাকে বলবো। কিন্তু তারা এটা কল্পনা করেছে, বিজ্ঞানী সালাম, ওয়াইনবার্গ এবং গ্লেসু এই চারটাকে একটা হিসেবে কল্পনা করে তারা এটা উপস্থাপন করেন এবং এটা এখনো অব্যাহত আছে। এবং তারা আরেকটা বিষয় উল্লেখ করে দেন যে তারা চারটার মধ্যে সম্পর্ক দেখাতে পারেন নাই, তারা এই চারটা বলের মধ্যে সম্পর্ক দেখাতে পারে নাই। যেটা সম্পর্ক দেখাতে পেরেছে সেটা হচ্ছে তোমার এই যে জিএফ আর হচ্ছে কি জিএফ। আচ্ছা সরি, এই জিএফটা না, এখানে বিষয়টা হচ্ছে আমার এই দুর্বল নিউক্লিয়ার ফোর্স, অর্থাৎ উইক নিউক্লিয়ার ফোর্স। এটা কি উইক নিউক্লিয়ার ফোর্স মানে দুর্বল নিউক্লিয়ার বল প্লাস হচ্ছে যে দুইটা বলকে তোমার একত্র করা হয়, একত্র করা হয় সেটা আসলে কি, সেটা হচ্ছে তোমার আরেকটা হচ্ছে তোমার ইলেকট্রোমোটিভ ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এই দুইটা বলকে একত্র করে যে বল পাওয়া যায় সেটাকে বলা হয় দুর্বল। এখান থেকে যেটা একত্র করে পাওয়া গেছে, লব্ধি বল একটা পাওয়া গেছে, দুর্বল তাড়িৎ চুম্বক বল, এটাকে বলা হয় দুর্বল বা তাড়িৎ চুম্বক তড়িৎ দুর্বল বল, এটাও বলা হয় তাড়িৎ দুর্বল বল। এর অপর নাম হচ্ছে সালাম, ওয়াইনবার্গ, গ্লেসুর বল। তাহলে বিষয়টা চিন্তা করো যে আমরা ফিল্ড থিওরেম থেকে কি শিখেছি, আমরা যে বলের ফিল্ড থিওরেমটা দেখেছি, বলের ফিল্ড থিওরেম বলতে বোঝা যায় সবগুলি বলকে একত্র করে একটা মাত্র বলে প্রকাশ করলে সেটাকে বলবো আমরা ফিল্ড থিওরেম। তো এইখানে যেটা ফিল্ড থিওরেম বিজ্ঞানী সালাম, ওয়াইনবার্গ, গ্লেসু ততটা সফল হয় না, কিন্তু যতটা সফল হয়েছে সেটা কিন্তু উল্লেখযোগ্য সাফল্য, যেটা তারা কিন্তু দেখাতে সক্ষম হয়েছে বা তাদের ধারণা মোটামুটি কাছে গিয়েছে যে একটা দুর্বল নিউক্লিয়ার বল এবং একটা চুম্বক যে তাড়িৎ চুম্বক বল আছে, এই দুইটা একত্র একটা বল হিসেবে কাজ করে। সেটা হচ্ছে সালাম, ওয়াইনবার্গ, গ্লেসুর বল। তাদের নাম অনুসারে করা হয় যে বলটা, এটার আসল নাম হচ্ছে তড়িৎ দুর্বল বল। মানে কি এই তড়িৎ দুর্বল বল হচ্ছে এমন একটা বল যার উপর নিউক্লিয়ার বল ক্রিয়া করছে, তার উপর তাড়িৎ চুম্বক বল ক্রিয়া করছে। আবার বলছি যার উপর দুর্বল নিউক্লিয়ার বল ক্রিয়া করছে এবং তার উপর নিউক্লিয়ার বলও ক্রিয়া করছে। তো আশা করি তোমরা এটা বুঝে গেছো যে এটা ফিল্ড থিওরেমটা কি, আশা করি তোমরা এটা বুঝে গেছো। তো তোমরা কি আচ্ছা সাবা কিন্তু অনেক ভালো আনসার করে, সাবার উত্তরগুলি কিন্তু অনেক সুন্দর হয়। সাবা এবং রাশেদুল ইসলামের আনসারগুলো খুব ভালো হয়। যাই হোক, তো আমরা এখন যেটা করব, তোমরা অনেকেই বলছো বুঝো নাই ইউনিফিড ফিল্ড থিওরেমটা তোমরা বুঝো নাই। এর মানে তোমরা কে বুঝো নাই আমাকে বলো যে তোমরা তুল্য রোধ বুঝো নাই। তুল্য রোধ এমন কি আছে যে তুল্য রোধটা বুঝো না?
সমান্তরালে তুল্যরোধ, শ্রেণীতে তুল্যরোধ, তোমার কাজ কি? যখন তোমরা তুল্যরোধ বের করেছো তখন কি কাজ করতা? তোমরা সবগুলি রোধকে একটা রোধ হিসেবে কল্পনা করে নিতে, তাই না? তো এইখানে বিজ্ঞানী সালাম ওয়াইনবার্গ এবং গ্লাসো এই তিন বিজ্ঞানী কি করলো? চিন্তা করলো যে এই যে চারটা মৌলিক বল আছে, এই চারটা মৌলিক বলকে কিভাবে একটা বলে রূপান্তর করা যায়। এমন একটা বল আবিষ্কার করতে হবে, এমন একটা বল তারা গবেষণা করে এমন একটা বল আবিষ্কার করার চেষ্টা করেছে যেখানে একটা বলের উপর চারটা বলের প্রভাব থাকবে। একটা বলের উপর চারটা বল, এমন একটা বল ধরো হচ্ছে এক্স, এই হচ্ছে একটা বল। এই বল আমার আবিষ্কার, দেখো আমি আবিষ্কার করে ফেলছি ইনস্ট্যান্ট। এক্স একটা আননোন বল, এক্স হচ্ছে এমন একটা বল যে বলের উপর চারটা বলে ক্রিয়াশীল। কি বল ক্রিয়াশীল? জিএফ। একজন বল আছে, একটা বল হচ্ছে জিএফ, আরেকটা কি বল? ওয়াইফ নিউক্লিয়ার ফোর্স, নাকি? ওয়াইফ নিউক্লিয়ার ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স। তারপর কি আছে? এরপর কি আছে? সন্তান নিউক্লিয়ার ফোর্স। আচ্ছা, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। আরেকটা কি আছে? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তার ইচ্ছে বল ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এই যে চারটা বল, একটু ভালো করে লক্ষ্য করো, যদি এই চারটা বল এটার উপর ক্রিয়া করে, আমি দেখো সবার মুভমেন্ট কি, সবার কেন্দ্র কোথায়? ওর উপর কেন্দ্রটা। এটা জাস্ট কল্পনা, আমি কিন্তু এটা বাস্তবে কিন্তু রূপদান হয় নাই। তাদের ধারণা ছিল, তারা চেষ্টা করে গেছে এবং সফল হয়েছে। তারা অর্ধেক সফল হয়েছে, অর্ধেক ব্যর্থ। এখন পর্যন্ত চেষ্টা চলছে বাকি দুইটার মধ্যে কিভাবে কম্বিনেশন করা যায়। তো দেখো এই যে চারটাকে যদি একটা হিসেবে আমি প্রকাশ করতে পারি, এমন একটা বল আমি চিন্তা করেছি যে বলের উপর চারটা বলে ক্রিয়াশীল, তখন এটাকে বলবো আমরা, তখন এটাকে কি বলবো আমরা? তখন আমরা এটাকে বলতে পারি যে এই যে একীভবন, বলের একীভবন ক্ষেত্র, একীভবন ক্ষেত্র। সো আসলে এই চারটা দেখানো সম্ভব হয় নাই। সালাম ওয়াইনবার্গ গ্লাসো যেটা দেখাতে পেরেছেন সেটা হচ্ছে এই ইএমএফ এবং এই যে ইএমএফ এবং এই যে এই দুইটার মধ্যে দেখাইতে পারেন। এই দুইটার মধ্যে যে বলটা পেয়েছেন সেটাকে আমরা অলরেডি বলে ফেলেছি, সেটা হচ্ছে তড়িৎ দুর্বল বল বা সালাম ওয়াইনবার্গ গ্লাসোর ফোর্স। আচ্ছা, যাই হোক, সো আজকে আমরা যেটা বলবো, এখন যেটা বলবো তোমাদের, এখনো আমাদের টান বল ও প্রযুক্ত বলের পার্থক্য, ভরবেগ, নিউটনের দ্বিতীয় সূত্র, অনেক 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 ব্যাখ্যা বাকি আছে। সো আমি আর ক্লাসটা দীর্ঘায়িত করবো না, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা এখান থেকে শুরু করব। কিন্তু এর আগে যেটা বলবো যে তোমাদের বই আমি আরেকটা সাজেস্ট করলাম, তুমি যদি ইনফরমেশন চাও, বইয়ের জন্য যদি ইনফরমেশন চাও, তাহলে বই পড়ো হচ্ছে আখতারুল ইসলামের বই। ইনশাআল্লাহ অনেক ভালো লিখে পাবো, অনেক ভালো লিখে। আমি তো অনেক বই, অনেক রাইটারের বই ফলো করি, হ্যাঁ। তো ফলো করতে হয় এটা, কারণ আমাদের মাথা কোনো কম্পিউটার না যে আমরা এখানে সবকিছু সেভ করে রেখে দিয়েছি। আমরা এগুলো রিভিউ করতে হয়, বারবার রিভিউ করলেই আমাদের মাথায় এগুলো আসে, ঠিক আছে? যাই হোক, তো এখানে যেটা, এটা হচ্ছে আসলে বাস্তবতা। তো আমরা পরবর্তী ক্লাসে এখান থেকে শুরু করব। তো আশা করি সবাই ভালো থাকবে, আমার সাথে থাকার চেষ্টা করবে। ইনশাআল্লাহ পুরো ক্লাসটা, পুরো চ্যাপ্টারটা সুন্দরভাবে চেষ্টা করবো শেষ করার জন্য। সবাই নিয়মিত ক্লাস জয়েন করো এবং প্লাস যেটা সবসময় বলে থাকি যে বন্ধুদেরকে ইনভাইট করো। বন্ধু সবসময় চেষ্টা রাখো দুজনকে কিভাবে আমাদের গ্রুপে অ্যাড করতে পারো, আমাদের পেজে ইনভলভ করতে পারো, যেন তোমাদের মতো ওরাও যেন এই সুযোগ সুবিধাটা পায়। তাহলে তো প্রাইভেট পড়ার কোনো দরকার হয় না, অনর্থক টাকা দেওয়ার দরকার হয় না কোনো টিচারকে। সো আশা করি এই চেষ্টাটা